আসসালামু আলাইকুম। সম্প্রতি লাইসেন্স পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই লাইসেন্স পরীক্ষার প্রশ্ন সলভ নিয়ে আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করব এবং কোশ্চেন সলভ কিভাবে করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করব। কারণ আমরা সবাই জানি যে বর্তমান যে প্যাটার্নটি হচ্ছে এবং আগামীতেও এই একই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে, কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষা। বাট আমাদেরকে একটু জানতে হবে যে আমাদের কিভাবে আমরা কোশ্চেন সলভ করব বা কিভাবে কোশ্চেন সলভ করলে আমাদের পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। যেহেতু লাইসেন্স পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু ফেলের সংখ্যা বাড়ছে। সো এখান থেকে আমাদের উত্তরণ করার জন্য অফকোর্স যেমন বেশি স্টাডি করা প্রয়োজন এবং এই প্যাটার্নটা বুঝতে হলে আমাদেরকে কোশ্চেন সলভ নিয়ে অনেক বেশি ডিটেলস আলোচনা করতে হবে এবং অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে যে বিগত 2-3টা নতুন প্যাটার্নের কোশ্চেনগুলো কীভাবে হচ্ছে বা কোন কোন টপিক দিয়ে হচ্ছে বা কীভাবে হচ্ছে, এই প্যাটার্নগুলো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এই কোশ্চেনটাকে খুব অ্যানালাইটিক্যালি সলভ করতে হবে। তো এই ব্যাপারে আজকে আমরা একটু আলোচনা করি কীভাবে আমরা এগুলো সলভ করব। তো সচরাচর আমরা হয়তো অ্যান্সারটা দেখে মুখস্থ করে ফেলবো, এটা আসলে কোনো সমাধান না। কারণ হচ্ছে আমি মুখস্থ করে ফেললাম, এখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন আসবে না। সো আমাকে প্যাটার্নটা বুঝতে হলে এই কোশ্চেনটাকে পুরোটাই অ্যানালাইসিস করতে হবে। সো আজকে আমরা এটাই দেখাবো যে কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার কোশ্চেন সলভ কীভাবে অ্যানালিটিক্যালি সলভ করতে হবে। ওকে, তো আমরা সবাই একটু জয়েন হয়ে যাই এবং আমাদের পরবর্তী প্রিপারেশনের জন্য সবাই এখন থেকেই কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন থেকে প্রিপারেশন না নেই তাহলে কিন্তু পরবর্তী যে সেপ্টেম্বরে যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষাটি হয়তো সামনের দিকে আরও আগাতে পারে। তো এটা সম্পূর্ণ মন্ত্রণালয় বা নার্সিং কাউন্সিল আর ডিজির উপরে নির্ভর করবে। কেমন? ওকে, তো আমরা একটু জাস্ট ক্লাসটা শেয়ার করে দিই। ক্লাসটা শেয়ার করে দিলে সবাই আজকে আমাদের এই ক্লাসটা করবে। কারণ মূলত আজকে আমাদের বিষয়টাই হচ্ছে কোশ্চেন সলভ আমরা করবো, বাট কোশ্চেন সলভ কীভাবে করতে হয় এটা একটু এই সিস্টেমটা আজকে সবাইকে দেখিয়ে দেবো, যাতে তোমরা এভাবে সলভ করলে অন্তপক্ষে পরবর্তী পরীক্ষার জন্য অনেক ভালো একটি প্রিপারেশন নিতে পারবে। ওকে, সবাই একটু শেয়ার করে দিলে আমাদের সবাই কিন্তু এই ক্লাসটি পার্টিসিপেট করতে পারবে। এই ক্লাসটা করবে, তো আমরা সবাই জয়েন হয়ে গেলেই আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। জাস্ট 1 মিনিট আমি সবার কাছ থেকে একটু টাইম নিয়ে নিচ্ছি। তো এর ফাঁকে আমি একটু এই ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিতে চাই, যাতে আমাদের যে সকল স্টুডেন্টরা পরীক্ষায় খারাপ করছে বা আগামীতে ভালো করতে চায় তারা অন্ততপক্ষে এখন থেকেই কীভাবে বিগিনিংটা আসলে কীভাবে হওয়া উচিত এটা নিয়ে আলোচনা করব। কারণ আমাদের যে দীর্ঘদিনের গ্যাপ বা আমরা আসলে অনেকেই বুঝে উঠতে পারছি না যে কীভাবে লাইসেন্স এক্সামের জন্য ফুল একটি প্রিপারেশন নিতে হবে। তো সবার জন্য আজকের এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সবাই একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বেশি সময় নেব না, যেহেতু রাত অনেক হয়েছে। সো আমরা চেষ্টা করব যত দ্রুত আমাদের স্টার্ট করে আবার শেষ করে দেওয়া যায়। যাই হোক, আজকে আমরা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিংয়ের যে কোশ্চেনটি আছে এটি মূলত একটু সলভ করতে চাচ্ছি। তো আজকে আমাদের মেইন যে কাজটা সেটাই হচ্ছে যে কিভাবে সলভ করলে আমাদের এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ওকে, তো বোর্ড দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। যাই হোক, স্টার্ট করে দিচ্ছি। আর সবাই পরবর্তীতে যারা লাইভটি দেখবে অফকোর্স শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ বিগত আমাদের যে হার্ড কোশ্চেন হয়তো 2টা এক্সামে হয়েছে নতুন প্যাটার্নে, এই 2টা প্যাটার্নে কোশ্চেন যদি আমরা একটু অ্যানালিটিক্যালি সলভ করতে পারি অফকোর্স এটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে পরবর্তী প্রিপারেশন নেওয়ার জন্য। আর টেক্সট বুক বেসড আমরা যেটা বলে আসছি যে টেক্সট বুক বেসড প্রিপারেশনের কোনো বিকল্প নেই। কারণ সিনারিও বেসড যদি আমরা কোশ্চেন সলভ করতে পারি বা বুঝতে পারি এটা আমাদের লাইসেন্স পরীক্ষায় যেমন পাস করতে অনেক বেশি হেল্প করবে, পাশাপাশি পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন বা জবের ক্ষেত্রে এগুলোতে অনেক বেশি ইফেক্টিভ। কারণ দিন দিন যেমন কম্পিটিশন বাড়বে, পাশাপাশি প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অনেক বেশি হার্ড হয়ে যাবে। কেমন?
তো জবের ক্ষেত্রেও আগামীতে দেখা যাবে সহজ কোশ্চেন আর থাকবে না। ওকে, যাই হোক, তো তাদের যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে দ্য নার্স ক্যারিং ফর এ প্যাশেন্ট। এগুলো ছিল মূলত এমসিকিউ। ওকে, তো এমসিকিউতে ট্রু ফলস দুইটাই থাকে, আমরা সবাই জানি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল, দ্য নার্স শুড ক্যারিং ফর এ প্যাশেন্ট হু বিগিনস টু এক্সপিরিয়েন্স সিজার। তো এটা হচ্ছে যে একটা প্যাশেন্টের সিজার বা কাঁপুনি শুরু হয়েছে হোয়াইল ইন বেড, সে যখন বেডে ছিল। হুইস, এই বেড মানে সে হসপিটালের বেডে একটা প্যাশেন্টের কাঁপুনি হচ্ছে বা সিজার হচ্ছে। তো হুইচ অ্যাকশন উড বি নার্স টেক, তো একজন নার্স কি পদক্ষেপ নিবে এক্ষেত্রে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা একটু কমেন্ট করে অ্যান্সারগুলো জানিয়ে দাও, পাশাপাশি আমরাও এটা সলভ করে দিব। পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করতে হয় বা সলভ কিভাবে করবা, তোমরা যখন এই সলভ ক্লাসগুলো করবা বা কোশ্চেন সলভটা যখন পড়বা কিভাবে পড়তে হয় এটা নিয়ে একটা আলোচনা করবো। ওকে, তো এমন সিনারিও বেসড যে কোশ্চেনগুলো আছে এগুলো আমাদের অনেক বেশি বেশি পড়তে হবে, এবং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেকগুলো ক্লাস দেবো প্রত্যেকটা টপিকের উপরে সিনারিও বেসড। আমরা ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা আছো তোমাদেরকে আমরা হচ্ছে সিনারিও বেসড কিছু কোশ্চেনের মডেল দেখিয়েছিলাম, যেটা মূলত আমাদের লাইসেন্স পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই টাইপের হচ্ছে যে অনেক বেশি কোশ্চেন আমাদের সলভ করতে হবে। তো আমরা কোশ্চেন সলভটা যেভাবে করব সেটা হচ্ছে যে আমরা দেখো যে এখানে কি কি অপশন ছিল, যে লুজিং রেস্ট্রিকটিভ ক্লোদিং, সেটা হচ্ছে তার শরীরে যদি টাইট কোনো ড্রেস থাকে এটাকে হচ্ছে যে এটাকে লুজ করে দিতে হবে। দ্যাট মিনস যদি বুদাম থাকে বুদামটাকে খুলে ফেলতে হবে, যেভাবে এটা লুজ করা যায়। আর হচ্ছে কি রেস্টেইনিং দ্য ক্লায়েন্টস লিম্ব, তো এটা হচ্ছে যদি তার ক্লায়েন্টের লিম্ব মানে হচ্ছে আমরা হাত পা বুঝি, আপার লিম্ব অথবা লোয়ার লিম্ব, দুই হাত বা দুই পা এটাকে বুঝি। তো এই যে লিম্ব নিয়েও কিন্তু এবার একটা কোশ্চেন হয়েছে অ্যানাটমিতে, যে আপার লিম্বসের বোন কোনগুলো, এই টাইপের মনে হয়। ওকে, যাই হোক, তো রেস্টেইনিং মানে হচ্ছে যে শান্ত করা, যে তার ক্লায়েন্টের লিম্বগুলো যদি সে উত্তেজিত হয়ে যায় সেক্ষেত্রে যদি যেহেতু সে তার সিজার হচ্ছে দ্যাট মিনস কাঁপুনি হচ্ছে, এটাকে আমরা ধরে রাখবো কিনা বা এটাকে রেস্টেইনিং করবো কিনা। পরের যে সি নাম্বার যে অপশনটা ছিল সেটা হচ্ছে রিমুভিং দ্য পিলো অ্যান্ড রেইজিং প্যাডের সাইড রেলস। তো এটা হচ্ছে পিলোটা মানে বালিশটা সরাইতে হবে এবং সাইডে যে রেলিং থাকে এটাকে আমরা উঠিয়ে দেবো কিনা। তারপর ডি নাম্বার যে অপশনটা ছিল সেটা হচ্ছে যে পজিশনিং দ্য ক্লায়েন্ট টু দ্য সাইড ইফ পসিবল উইথ দ্য হেডেড ফ্লেক্স টুয়ার্ড, এটা হচ্ছে তাকে উঠিয়ে আমরা বসাবো কিনা। তারপরে ই নাম্বার যে অপশনটা ছিল 5 নাম্বার, সেটা হচ্ছে কিপিং দ্য কার্টেন মানে হচ্ছে আমরা পর্দা যেটাকে বলি, তো অ্যারাউন্ড দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য রুম ডোর ওপেন সো দ্যাট হোয়েন দ্য হেল্প অ্যারাইভ দে কুইকলি এন্টার দ্য অ্যাসিস্ট। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের আশেপাশে যারা আছে তাদের হেল্প নেবো কিনা, কেমন। ওকে, তো এটা কারেক্ট অ্যান্সার কে কি দিয়েছিল, তো হচ্ছে এসিডি সবাই দিয়েছিল, এসিডি কারেক্ট অ্যান্সার। সো হচ্ছে এখন আমরা পড়ার সময় আসলে কিভাবে পড়তে হবে। ওকে, তো পড়ার সময় আমাদের যেটা পড়তে হবে, যেমন আমরা যখন এই সিজার নিয়ে পড়বো তো দ্যাট মিনস এটা একটা সিজারের প্যাশেন্ট, তো সিজার প্যাশেন্টকে কীভাবে ম্যানেজ করতে হয়। তো আমরা পড়ার সময় যেটা পড়বো সেটা হচ্ছে সিজারের যে নার্সিং ম্যানেজমেন্ট কী আছে বা এমার্জেন্সি ম্যানেজমেন্ট কী আছে এটা আমাদেরকে আগে পড়তে হবে। তো কোশ্চেন সলভ করতে হলে আমাদেরকে এইভাবে করতে হবে যে ডিজিজটার উপরে থাকবে যা বা ওর যে স্পেসিফিক যে টপিকের উপরে আমাদের কোশ্চেনটা থাকবে এই কোশ্চেনটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। সেক্ষেত্রে আমরা বইয়ের হেল্প নিতে পারি অথবা তোমরা গুগলের হেল্প নিতে পারো। দ্যাট মিনস আগে আমাদের জানতে হবে যে সিজারের সাইন সিমটম কী হতে পারে বা সিজারের নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে বা মেডিকেল ম্যানেজমেন্ট কী হতে পারে। এগুলো হলে আমরা কিন্তু আলটিমেটলি এই সিজার নিয়ে যত ধরনের কোশ্চেন আসবে পরবর্তীতেও যদি যে কোনো ধরনের কোশ্চেন আসে অফকোর্স আমরা কিন্তু এটি কারেক্ট অ্যান্সার করতে পারবো। সো দেখো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি এ নাম্বার হচ্ছে আমাদের লুজিং যে আমাদের ক্লোথটাকে লুজ, আমাদের যে জামা কাপড় আছে রুগীর সেটাকে লুজ করতে হবে। তারপর হচ্ছে যে আমাদের সি নাম্বার কি ছিল, রিমুভিং দ্য পিলো, মানে মাথার নিচে যে পিলোটাকে রিমুভ করতে হবে এবং রেইজিং প্যাডেড সাইড রেজ। তারপর হচ্ছে ডি নাম্বার যে পজিশনিং দ্য ক্লায়েন্ট টু দ্য সাইড, মানে এটা হচ্ছে যে দেখো সিজার পেশেন্টের আমাদের ম্যানেজ করার জন্য তাদেরকে যে ডান পাশ বা বাম পাশে আমাদেরকে তাকে পজিশনিং করে রাখতে হবে। তো এভাবে আমরা যখন কোশ্চেন সলভ করব অফকোর্স আমাদের দেখতে হবে যে আসলে এটার মূল ভিত্তিটা কি কোশ্চেনের, তো সেটা নিয়ে আমাদেরকে ডিটেলস আলোচনা করতে হবে। সো তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে যে একটা সিজারের প্যাশেন্টের অ্যাজ এ হোল জানতে হলে আমাদেরকে তার
সিজার পেশেন্টের কি সাইন সিমটম, তার ম্যানেজমেন্ট, তার নার্সিং কেয়ার কি হতে পারে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কি হবে, এই টপিক দিয়ে আমাদের পরবর্তী পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু আলটিমেটলি হয়ে যাবে, বা এমন টপিক থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে কিন্তু আমরা হেল্প করতে পারবো। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট আমরা বিগত সালের কোশ্চেনগুলো দেখলাম, মুখস্থ করে ফেলি যে আসলে এইটা হবে, এইটা অ্যান্সার। বাট এটা কিন্তু কোশ্চেন সলভের যে পড়ার যে সিস্টেম সেটা কিন্তু না। আমাদেরকে যেটা করতে হবে, এটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে পড়তে হবে, এই টপিকটা সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, কেমন? তো যাই হোক, তো আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। তো আমরা হচ্ছে পরবর্তী যে কোশ্চেনটা আছে, আমরা এমন কিছু কোশ্চেন আজকে আলোচনা করব যেগুলো হচ্ছে ব্যাখ্যা সহকারে আমরা পড়তে পারি, বা কিভাবে আমাদের এই কোশ্চেন সলভটা করতে হবে। আচ্ছা দেখো, আমরা মেজর অ্যাডভার্স ইফেক্ট অফ মেটফরমিন। ওকে, অ্যাডভার্স ইফেক্ট মানে হচ্ছে তার আসলে খারাপ দিক কি, অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট। তো হচ্ছে যে মেটফরমিন আমরা জানি এটা হচ্ছে মূলত আমাদের ডায়াবেটিকের অ্যান্টি ডায়াবেটিক একটা ড্রাগ। তো এই মেটফরমিন খাওয়ার পরে আসলে কি আমাদের সাইড ইফেক্ট হতে পারে। দেখো এখানে আমাদের তো এখন যেহেতু এটা মেটফরমিন নিয়ে মূলত আমাদের কোশ্চেন আসছে, সো অ্যাজ ইউজুয়াল আমাদের এই যে মেটফরমিনটা আসলে কি, এই মেটফরমিন সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, এবং মেটফরমিন কি টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস কোনটার উপরে অ্যাপ্লাই করা হয় এটা আমাদেরকে জানতে হবে। সো তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো যে মেটফরমিন আমাদের কোন পেশেন্টে দিতে হয়, টাইপ 1 ডায়াবেটিসের নাকি টাইপ 2 ডায়াবেটিস। দেখি কে পারে এই কোশ্চেনটা। তোমরা যারা আছো এই মুহূর্তে আমাদের সাথে আছো, তোমরা এভাবেই পড়বা যে টপিকটা শুধুমাত্র কোশ্চেন সলভ না করে ওই টপিকটা সম্পর্কে বিস্তারিত যাতে আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের আশা করি যে তোমাদের প্রস্তুতিটা যেমন জাস্ট 100 কোশ্চেন সলভ করলে কিন্তু 1000 কোশ্চেন পড়ার মতো প্রিপারেশন হয়ে যাবে, এবং এই টপিক সম্পর্কে বিস্তারিত একটি আইডিয়া হয়ে যাবে। ওকে, তোমরা দ্রুত কমেন্ট করো। ওকে, তো ওকে দেখি আমাদের কারেক্ট অ্যান্সার একজন করছে যে টাইপ 2 ডায়াবেটিস এর জন্য আমরা মূলত মেটফরমিন দিয়ে থাকি। তামান্না ঈশা কমেন্ট করেছে ইয়েস। তো আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে আমাদের টাইপ 1 টাইপ 2। তো টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস আমরা জানি যে আমাদের যে প্যানক্রিয়েট আছে। ওকে, তো তোমাদেরকে এভাবেই পড়তে হবে, জাস্ট 1 মিনিট। ওকে, মনে করো এটা আমাদের প্যানক্রিয়াস। ওকে, সো প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আমরা জানি যে ইনসুলিন প্রডিউস হয়, কেমন? সো যদি আমাদের টাইপ 1 আর টাইপ 2, সো টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এই টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তাদের এই ইনসুলিন কোনো প্রডিউস হয় না। ওকে, তাদের ইনসুলিন কোনো প্রোডাকশন হয় না, কেমন? ওকে, তো সেক্ষেত্রে তাদেরকে সরাসরি ইনসুলিন দিতে হয়। ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তার শরীরে কোনো ইনসুলিন নাই, দ্যাট মিনস রক্তে যে গ্লুকোজের যে লেভেল ইনসুলিন ছাড়া তার এই লেভেলটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। দ্যাট মিনস সে কোনো কিছু খাইলেই তার সুগারটা বেড়ে যাচ্ছে, বাট তার আরবিএসটা বেড়ে যাচ্ছে। আর এই যে টাইপ 2 ডায়াবেটিসের জন্য তার এখান থেকে মূলত ইনসুলিন প্রোডাকশন হয়, বাট সেটা ইনসাফিসিয়েন্ট, আর সেটা কোনো কাজে লাগছে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে মেটফরমিন বা ওরাল মেডিকেশনগুলো দিয়ে থাকি টাইপ 2 ডায়াবেটিসের, কেমন? ওকে, তো এগুলো পরীক্ষা আসতে পারে যে ইনসুলিন মূলত কোন জায়গা থেকে প্রডিউস হয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, কেমন? ওকে, টাইপ 2 অনেকেই কমেন্ট করছে টাইপ 2 ডায়াবেটিস, ইমরুল ইসলাম। সো আমরা যখন হচ্ছে কোশ্চেন সলভ করব, সো কোশ্চেন সলভের মধ্যে দিয়ে অনেক বড় একটা প্রিপারেশন কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা এই ভুলটা সবসময় করি যে আমরা শুধু কোশ্চেনটা পড়ি, অ্যান্সারগুলো মুখস্থ করি বিগত সালের। তো এটা দিয়ে আসলে আলটিমেটলি আমাদের এই প্যাটার্নটা বোঝার কোনো সুযোগ নাই। সো আমরা এভাবে যদি দেখো, এখানে এখন কি আছে যে মেজর অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য মেটফরমিন, আমাদের অপশন ছিল কি 1, অপশন এতে ছিল ডিক্রিজড অ্যাপাটাইট, অ্যাপাটাইট মানে ক্ষুধাটা কমে যাবে, নশিয়া মানে বমির ভাব বা ভমিটিং মানে বমি হওয়া। ওকে, তো হাইপোগ্লাইসিমিয়া মানে আমাদের সুগার পরিমাণ কমে যাবে। আর দেখো যে হাইপোগ্লাইসিমিয়া কিন্তু শকও হয় অনেক সময়। তো ডায়াবেটিক পেশেন্টদের এই যে হাইপোগ্লাইসেমিক শকে কিন্তু অনেক সময় চলে যায়। ওকে, তারপর দেখো ডায়রিয়া, তারপর কি আছে ওয়েট গেইন। সো কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার কি বি আর ডি। বি হচ্ছে কি নশিয়া, আর ডি হচ্ছে
ডায়রিয়া। এখন আমরা দেখব এখান থেকে, দেখো এখানে পড়ার সময় আমাদের আরো যে জিনিসগুলো, যেমন অপশন, এখান থেকে আমাদের পরবর্তীতে যদি এমন টাইপের কোশ্চেন আসে অপশনগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। সো সেক্ষেত্রে আমাদের যেটা পড়তে হবে যে মেটফরমিনের আমাদের যে কমন সাইড ইফেক্ট সবগুলো জানতে হবে, কেমন? সো কমন যেগুলা সাইড ইফেক্ট আছে সেক্ষেত্রে আমাদের অপশন যদি পরিবর্তন হয়ে যায়, তো যারা মুখস্থ করবে তারা কিন্তু অপশন পরিবর্তন হয়ে গেলে কনফিউজড হয়ে যাবে। সো আমাদের নার্সিং স্টুডেন্ট সবসময় চায় যে একদম হুবহু কমন আসবে, এটা আমাদের একটা চাওয়া পাওয়া থাকে সবার। ওকে, কারণ আমাদের স্টুডেন্ট অবস্থা থেকে এভাবেই তৈরি করা হয় যে পরীক্ষায় যা সাজেশন দিব সেটাই সম্পূর্ণ কমন আসবে। তো আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ডাক্তারদের লাইসেন্স পরীক্ষা হয় না, কিন্তু তারা তো রেজিস্টার্ড নার্স, তো ডাক্তাররা কি নার্সদের থেকে মেধাবী কম কিনা? তো এটা নিয়ে অনেকেই নেগেটিভ কমেন্ট করছে। সো অনেকেই বলছে যে নার্সদেরকে আরো বেশি ডিমোশন করার এটা এটা কোনো প্রক্রিয়া কিনা যে লাইসেন্স পরীক্ষা হবে না। তো দেখো, যদি স্টুডেন্ট অবস্থা থেকে ডাক্তারদের মতো যদি এক্সামগুলো অনেক বেশি কঠিন হয়ে থাকে, ডাক্তারদের কিন্তু প্রোব দিতে হয় আমরা জানি, এবং সেখানে কিন্তু খুব হার্ডলি এক্সাম হয়, কেমন? সো আমরা আর আমাদের নার্সদের ব্যাপারে এক্সামগুলো কিন্তু অনেক রিল্যাক্স হয়ে থাকে, যে নার্সিং এর যে এক্সামগুলো হয়। তো আমরা সবাই সাজেশন খুঁজি, পরীক্ষার আগে ম্যাডাম সাজেশন দেন, সেটা হোক বিএসসি বা ডিপ্লোমার জন্য। তো সাজেশন দিলে 10টা কোশ্চেন থাকলে পরীক্ষার সময় দেখা যায় 10টা কোশ্চেনই চলে আসছে। সো এভাবে তো কোয়ালিটি আসলে ডেভেলপ করা সম্ভব না, কেমন? ওকে, যাই হোক, তো আমরা যখন এই দেখো মেটফর্মিনের কমন যতগুলো সাইড ইফেক্ট আছে, এখানে আছে যে নর্সিয়া, স্টোমাক পেইন আছে, ব্লোটিং মানে হচ্ছে যে ব্লোটিং মানে হচ্ছে যে পেটের ভিতরে আমরা খাওয়ার পর শব্দ হয়, দ্যাট মিনস ব্লোটিং। মানে একটা বোতলে যদি পানি থাকে, এটার ভিতরে যদি বাতাস থাকে, এটা আমি যেদিকে দেবো বাতাসটা সেদিকে যাবে, দ্যাট মিনস ব্লোটিং, কেমন? তারপর দেখো গ্যাস হতে পারে, ডায়ারি হতে পারে, অর কনস্টিপেশন হতে পারে। তো এটা হচ্ছে কমন সাইড ইফেক্ট। তো যদি আসে যে মেটফর্মিনের রেয়ার সাইড ইফেক্ট কি কি, দেখো ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে, অ্যানিমিয়া এবং হাইপোগ্লাইসেমিয়া। ওকে, তো দেখো পরীক্ষায় আমাদেরকে এভাবে পড়তে হবে যে কোশ্চেন সলভের ক্ষেত্রে, যেহেতু এখানে আমাদের সবগুলো অপশন দেয়া নাই মেটফর্মিনের অ্যাডভার্স ইফেক্ট, সো হচ্ছে এই যে মেটফর্মিনের অ্যাডভার্স ইফেক্টগুলো আমাদের যতগুলো আছে এর বাইরেও এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে কিন্তু এই টপিকের উপরে আমাদের খুব প্রোমেট্রিক এক্সামিনেশন। ভাইয়া প্রোমেট্রিক এটা আমাদের বাইরে প্রোমেট্রিক এক্সাম হয় মেবি আমাদের মিডল ইস্ট যে কান্ট্রিগুলোতে, এগুলোতে প্রোমেট্রিক এক্সাম হয়। আর ইউএসএ তে এত এনক্লেক্স পরীক্ষা হয় আমরা সবাই জানি, কেমন? আমেরিকাতে যেতে হলে এনক্লেক্স পরীক্ষা দিতে হয়। So, তোমাদের পরীক্ষায় কিছু কোশ্চেন হচ্ছে যে এনক্লেক্স প্যাটার্নে, কিছু যেমন সিনারিও বেসড যত কোশ্চেন আছে সবগুলা এনক্লেক্স বেসড কোশ্চেন। সো তোমাকে বুঝতে হবে যে সরকার তোমাকে চাচ্ছে যে বিদেশে পাঠানোর একটা প্রস্তুতি নেওয়ার জন্য, বা যাতে কোয়ালিফাইড নার্সগুলো রেজিস্টার হতে পারে। বাট তারা তো জানে না যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকেই আমাদের যে কোয়ালিটি এগুলো ডিমোশন হচ্ছে। ওকে, সো ওকে, তারপর দেখো তামান্না এসে লাগছে, তাহলে সিনিয়ররা এসে বেসিক ভালো না বলে চিল্লায়, যেখানে আমাদের তৈরি, ইয়েস, এটা আসলে আমাদের একজন নার্সকে আমাদের তৈরি করি আমাদের কলেজ থেকে। তো ম্যাক্সিমাম কলেজের টিচাররাই কিন্তু আমার ফেল করছে এবার। ওকে, সো এটা একটা দুঃসংবাদ যে টিচাররা অনেক জায়গায় হচ্ছে লাইসেন্স পরীক্ষা দিছে। সো দেখো লাইসেন্স পরীক্ষা ছাড়াই কিন্তু অনেক জায়গায় টিচারও হচ্ছে। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, হতে পারে, বাট তাকে তো সেই নলেজটা থাকতে হবে, নিজে পাস করার মতো তো নলেজ তো তার থাকতে হবে অফকোর্স। সো এবং আমরা বেশিরভাগ সময় যে বিগত সালের কোশ্চেনের উপরে নির্ভরশীল, আমাদের একাডেমিক যে কারিকুলামগুলো বা একাডেমিক যে এক্সামগুলো, তো আমাদেরকে আসলে তৈরি করা হয় যে 10টা কোশ্চেন পরে সে পাস করবে। সো আলটিমেটলি যদি এই টাইপের লাইসেন্স পরীক্ষার ক্ষেত্রে যদি 3 বছর এই বিগত সালের কোশ্চেন পরে পাস করার পরে যদি লাইসেন্স পরীক্ষা দেয় এই টাইপের কোশ্চেন, তাহলে তো অফকোর্স এখানে 50%-এর বেশি ফেল করবে। এটা একবারে কমন একটি বিষয়। ওকে, সো এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ তোমাদেরকে একাডেমিক্যালি তৈরি করা হয়েছে অনেক বেশি দুর্বলভাবে, কেমন? ওকে, এস এম স্মৃতি লাগছে, আসসালামু আলাইকুম, আমি আজকে কল দিয়েছিলাম। আচ্ছা, তোমাদেরকে আমরা দেখো বাংলাদেশে এই মুহূর্তে আসলে ভালো পড়ার জন্য কোনো বই নাই, কেমন? তো আমাদেরকে সিনারিও বেসড বা টেক্সট বুক বেসড যে পড়ার জন্য আসলে তেমন কোনো বই নাই। যে গাইডগুলো আছে এগুলো মূলত কিছু টপিক দিয়ে ইন্টারনেট থেকে বের করছে, এগুলো এনে করা হয়েছে। সো আমরা হচ্ছে আমরা গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কিছু কোশ্চেন কিন্তু আমরা দিয়েছিলাম। আমরা ইন্ডিয়া থেকে অনেকগুলো বই আনছি, 7 থেকে 8টা প্রায় আমাদের। তো ইন্ডিয়ার কম্পিটিটিভ এক্সামের জন্য, ইন্ডিয়ার তো তোমরা জানো যে অল ইন্ডিয়ার, তো দ্যাট মিনস ইন্ডিয়ার ভিতরে টোটাল সবগুলো স্টেটের জন্য তারা একই কারিকুলামে কিন্তু পড়ায়। তো আমরা এই অল ইন্ডিয়ান যে মেডিকেল কাউন্সিল বা নার্সিং কাউন্সিল আছে, সো সেখানকার যে বই যেগুলো পড়ায় বা পড়তে হয় এগুলো নিয়ে আসছি। এবং এখানে দেখলাম যে তোমাদের যে কোশ্চেনগুলো হয়েছে একদম সেম প্যাটার্নে কিন্তু ওদের বইগুলো
লেখা। সো বর্তমান সরকার কিন্তু চাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে ফলো করে আমাদের নার্সদেরকে কীভাবে এক্সপার্ট করা যায়, কেমন? কারণ আমাদের এই দুই দেশের যদি কোলাবোরেশনে যদি ভালো হয়, অফকোর্স বাংলাদেশের নার্সরাও বাহিরে আমরা এক্সপোর্ট করার মাধ্যমে অনেক বেশি কিন্তু আমরা যেটাকে বলে যে রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভ বাড়াতে পারবে, কেমন? ওকে, সো এই বই থেকে আমাদের হচ্ছে পরবর্তী প্রিপারেশনগুলো থাকবে এবং সেখানে এটা অনেক বড় বই, আমরা ইন্ডিয়া থেকে কয়েকটা বই আনছি, 8টার মতো বই নিয়ে আসছি। সো এখান থেকে আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ এখানে এভাবে টেক্সট বুক বেসড কোশ্চেন আছে, পাশাপাশি হচ্ছে থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আছে। সো আমরা প্রত্যেকটা সাবজেক্টের থিওরিটিক্যাল আগে কিছু পড়ানোর পরে আমরা সেখান থেকে কোন ধরনের কোশ্চেন এত আসতে পারে, তো একদম বেসিক থেকে শুরু করে এখানে একদম সিনারিও বেসড যে কোশ্চেনগুলো হয়, তো সবগুলো আমরা ইনশাল্লাহ সলভ করবো। তো সবাই রেগুলার আমাদের সাথে থাকতে হবে। যাই হোক, আজকে আমরা পড়াচ্ছিলাম যে আমাদের কোশ্চেন সলভটা কিভাবে করতে হয় বা কিভাবে আমরা কোশ্চেন সলভ করব। তো গতানুগতিক ধারা বা এভাবে কিন্তু পড়লে আমরা আসলে আলটিমেটলি ভালো করতে পারবো না। দেখো আমাদের পরের কোশ্চেন কি ছিল, সেটা হচ্ছে ফাংশনস অফ অ্যান্টিবডিজ। ফাংশনস অফ অ্যান্টিবডিজ, ভাইয়া বাঁশ দিয়ে বেশি ভালো হবে, কি লাগছে? ও, বিদেশ নিয়ে যাবে, বাঁশ দিয়ে বিদেশ নিয়ে যাবে। আসলে বিদেশ নিতে হলে তোমাকে অফকোর্স কোয়ালিটি এনশিওর করতে হবে, কারণ কোয়ালিটি এনশিওর ছাড়া বাংলাদেশ সরকার, তোমরা জানো এর আগে দেশের বাইরে আইসিইউ নার্সের জন্য রিকমেন্ডেশন ছিল হচ্ছে যে কোভিড পিরিয়ডে, বাট বাংলাদেশের নার্সরা তাদের এক্সপার্টনেসের জন্য কিন্তু সেখানে সরকার পাঠাইতে পারে না। সো কোয়ালিটিটা আমি মনে করি এটা স্টুডেন্ট অবস্থা থেকে ডেভেলপ করা উচিত, এবং সেক্ষেত্রে আমাদের যদি কোয়ালিটি না থাকে বা আমার যদি কোয়ালিটি না থাকে, অফকোর্স এর দায়ভার আমার একাডেমিক ইয়ার যেগুলো ছিল বা আমার একাডেমিক যে কারিকুলাম, আমার একাডেমিক টিচার বা একাডেমিক ফ্যাকাল্টি, এরা সব কিছু তারাই আমার সব কিছুর, মানে আমার যদি নলেজ কম থাকে এর জন্য দায়ী হচ্ছে তারা, কেমন? ওকে, সেপ্টেম্বরে কি সেম প্যাটার্ন? ইয়েস, সেম প্যাটার্নে কোশ্চেন হবে এবং প্যাটার্ন আরো বেশি। আর দেখো এগুলো আসলে কঠিন না, মানে যেটা বলবো যে আসলে এই কোশ্চেন যদি ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে এই প্যাটার্নটা অনেক বেশি সহজ, কারণ তারা পড়েই আসছে এভাবে, তাদের একাডেমিক স্টুডেন্টকে তৈরি করা হয় এভাবে। ওকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এখানে যেমন একদম লো কোয়ালিটির টিচার দিয়ে যেভাবে পড়ানো হয় বা বিগত সালে কয়েকটা কোশ্চেন দিয়ে যেভাবে পাস করানো হয়, এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বা নার্সিং এর মতো একটি পেশার 12টা বাজানোর জন্য জাস্ট এই সিস্টেমটাই যথেষ্ট। বা বাংলাদেশে আগামী 20 বছরেও মানে নার্সিং কেয়ারের কোনো পরিবর্তন হবে না, জাস্ট এই ওয়ান অ্যান্ড অনলি কজ, সেটা হচ্ছে যে বিগত সালে কোশ্চেন পড়াইয়া বা কয়েকটা কোশ্চেন পড়াইয়া পরীক্ষায় পাস করানো বা রেজিস্ট্রেশন কমপ্লিট করা। ওকে, সো এই জন্য আমাদের অনেক বেশি। আচ্ছা, একজন বলছে যে বইটা কিভাবে আছে। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান বইগুলো শুধু একটা করে নিয়ে আসছি, এগুলা মেইন বই, একটা বইয়ের ওজনই আছে প্রায় 7 থেকে 8 কেজি। ওকে, তো হচ্ছে যে এগুলো আমরা একটা একটা করে আনছি। এগুলো আমাদের মেইন পারপাসটাই হচ্ছে যে আমরা যদি এখান থেকে স্টুডেন্টদেরকে ডেলিভারি দিতে পারি পড়াটা। অফকোর্স যেহেতু বাংলাদেশে ওই ধরনের পড়ার মতো কোনো কন্টেন্ট বা বাংলাদেশে ওই ধরনের কোনো বই নাই এই মুহূর্তে আমাদের একাডেমিক্যালি পড়ানোর জন্য, বা টেক্সট বুক বেসড কোনো ধরনের কোনো বই নাই। সো এই জন্য, বাট এখানে একদম সিস্টেমেটিক্যালি সব কিছু দেওয়া আছে, থিওরি পার্ট, এমসিকিউ পার্ট, সিনারিও বেসড সব কিছু দেওয়া আছে। সো আমরা এই বই থেকে আমাদের পরবর্তী যেগুলো নোট আর স্টুডেন্টদেরকে যত গাইডলাইন দেওয়া বা তাদের প্র্যাকটিস করা সব কিছু এটার উপরে বেসড করে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো যাই হোক, তো হচ্ছে একজন বলছে যে সমূলে, ইয়েস, বাংলাদেশের নার্সিং কেয়ার পরিবর্তন করতে হলে সমূলে উৎপাদন, মানে কি লাগছে, সমূলে উৎপাদন করা দরকার, রাইট? এটাকে টোটালি একদম কি বলে যে গোড়া থেকে চেঞ্জ করতে হবে, কেমন? আমাদের গোড়া থেকে চেঞ্জ করতে হবে। আগে হচ্ছে শিক্ষককে নলেজেবল হতে হবে। বাংলাদেশে নার্সিং এর শিক্ষকরা যতদিন পর্যন্ত নলেজেবল না হবে বা অতদিন পর্যন্ত আমাদের স্টুডেন্টরাও ওইভাবে নলেজেবল হবে না। ওকে, সো আমরা চলে যাচ্ছি। দেখো ফাংশনস অফ অ্যান্টিবডিজ, তোমরা জানো যে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি। ওকে, যাই হোক, তো দেখো এই কোশ্চেনটা ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে ফাংশন অফ অ্যান্টিবডিজ হেল্পস টু নিউট্রালাইজ অ্যান্টিজেনস। দেখো এই যে অ্যান্টিবডি আর দেয়ার ইজ এ কোরিলেশন, এটার সাথে রিলেশন আছে, কেমন? অ্যান্টিবডিজ অ্যান্ড, এটা একটা মাইক্রোবায়োলজির কোশ্চেন।
ওকে, সো মাইক্রোবায়োলজিতে অনেকগুলো কোশ্চেন আসছে, এবার দেখলাম মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোফিজিওলজি। সো এই মাইক্রোবায়োলজি এবং প্যাথোফিজিওলজি এইগুলো কিন্তু আমাদের নার্সিং এ পড়ানো এবং রিসার্চ থেকে অনেকগুলো কোশ্চেন আসে। দেখো যে যে টপিকগুলো সব থেকে বেশি স্কিপ করা হয় আমাদের ইনস্টিটিউট বা কলেজে, সেই টপিক দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসছে। সো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণ বাস তোমাদেরকে একাডেমিক ইয়ারগুলোতে দিছে, বা তোমরা যখন স্টুডেন্ট ছিল তখন তোমাদেরকে টিচাররা দিছে। সো তোমাদের টিচারদেরকে ধরো, দেখো তারা কোনো সলিউশন দিতে পারে কিনা। ওকে, দ্য ফাংশনস অফ অ্যান্টিবডিজ। তারপর দেখো লাইসেন্স না বসলে আগামীতে, আচ্ছা এটা হচ্ছে যে ফাংশনস অফ অ্যান্টিবডিজ আর কি হেল্পস টু নিউট্রালাইজ। নিউট্রালাইজ মানে কি? নিউট্রাল মানে হচ্ছে সে ডানেও যাবে না, সে বামেও যাবে না, কেমন? যে জায়গা আছে ওই জায়গায় সে স্থির থাকবে, সেটা নিউট্রালাইজ করা। ইনহ্যান্স মানে বৃদ্ধি করা, ইনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি করা। ফ্যাগোসাইটিস, ফ্যাগোসাইটিস মানে হচ্ছে খেয়ে ফেলা। দ্যাট মিনস কোনো যদি রোগ, কোনো যদি ভাইরাস যদি শরীরে ঢোকে, দ্যাট মিনস যদি আমাদের এটা অ্যান্টিবডিটা খেয়ে ফেলে বা তো সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, কেমন? তারপর দেখো যে আমাদের অ্যাক্টিভেশন অফ দ্য নন মাইক্রোবিয়াল ইমিউনিটি, আর হচ্ছে কি প্রোভাইড ফিটাল অ্যান্ড নিউবর্ন ইমিউনিটি, আর কি প্রডিউসিং অ্যান ইফেক্টর রেসপন্স, ইফেক্টর রেসপন্স। ওকে, নিউ এডিশন করে আমাদের যদি কোনো বই দেওয়া হতো, আসলে আমাদের মেইন বই বেসড আমাদের, আচ্ছা যাই হোক এগুলো নিয়ে পরে কথা বলবো। তো আগে হচ্ছে আমরা আসলে আসলে তোমাদেরকে বলেছে যে কোশ্চেন সলভটা কিভাবে করবা, বা কি কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হয়েছে এগুলো সম্পর্কে আজকে একটু আইডিয়া দেবো, বা কিভাবে আগামীতে তোমাদের পড়া উচিত পাস করতে হলে। এর কোনো বিকল্প নাই, কেমন? কারণ নেক্সট কোশ্চেন এর থেকে হার্ড হবে না তার কোনো নিশ্চয়তা নাই। অফকোর্স তোমাকে ধরতেই হবে যে কোশ্চেন হার্ড হবে, কোশ্চেন কমন আসবে না, তো এভাবেই তোমাকে পড়তে হবে, কেমন? ওকে, তো যারা এভাবে প্রিপারেশন নিবে, মানে এতটুকু বুঝে যারা প্রিপারেশন নেবে যে কোশ্চেন কমন আসবে না, বাট তাকে এই নলেজটা তার রাখতে হবে, তো তারাই পরীক্ষায় অফকোর্স ওভারকাম করবে। ওকে, দেখো ফাংশনস অফ অ্যান্টিবডিজ, একটা অ্যান্টিবডির ফাংশন কি? তো হচ্ছে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন। দেখো এখানে আমরা জাস্ট তোমাদের জন্য একটু নিয়ে আসছি যে কিভাবে আমাদের পড়তে হয়। তো সেটা হচ্ছে, মনে করো একটা ভাইরাস, মনে করি একটা ভাইরাস। তো ভাইরাস হচ্ছে আমাদের অ্যান্টিজেনের কাজ হচ্ছে যে কোনো শরীরে কোনো যদি জার্ম বা কোনো জীবাণু বা কোনো রোগ যদি আসে, তখন এই অ্যান্টিজেনটার উপরে সে প্রথম বা অ্যান্টিজেনটা অ্যাক্টিভ হয়ে যায়, কেমন? তো এটাকে বলে বি সেল। তো আমাদের শরীরে আমাদের বি সেল একটা আছে, একটা আছে টি সেল। ওকে, সেই টি সেলটা হচ্ছে অটো ইমিউনিটি, আমরা যেটা পড়ছি অটো ইমিউনিটি। তো অটো ইমিউনিটি আমাদের নর্মালি আমাদের শরীরে থাকে, এবং এই অটো ইমিউনিটি হচ্ছে যে, মনে করো তোমার করোনা হলো, বা আমরা জানি যে চিকেন পক্স হওয়ার পরে আমাদের সেকেন্ড টাইম আর সচরাচর এটা হয় না, বা সেকেন্ড আর হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এটা হচ্ছে অটো ইমিউনিটি। দ্যাট মিনস একবার এই অ্যান্টিবডিটা শরীরে যদি তৈরি হয়ে যায়, এটা ইমিউনিটি বা তোমাকে সারা জীবন এটাকে রক্ষা করবে। সো টি সেলের কাজ হচ্ছে আমাদের অটো ইমিউনিটি। আর এই অটো ইমিউনিটি যদি ক্রাশ করে, তখন সেকেন্ড টাইম হচ্ছে যে তার আবার, যেমন কোভিড অনেকের 3বার হয়েছে, দ্যাট মিনস তার শরীরে ইমিউনিটি ক্রাশ করছে। বা তার যদি মনে করো চিকেন পক্স তার বারবার হচ্ছে, সো এটা হচ্ছে তার ইমিউনিটি যদি ক্রাশ করে। সো এখন দেখি আমরা এই যে অ্যান্টিজেনটা মূলত, এবং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কি, তো এটা মূলত আমাদের জানতে হবে, যেহেতু এই কোশ্চেনটা আসছে। সো আগামীতে তোমরা এভাবে কোশ্চেন প্যাটার্নগুলো পড়বা, যে কিভাবে পড়তে হয়, বা এখান থেকে পরবর্তীতে আর কোনো কোশ্চেন আসলে কিভাবে আমরা পারবো। তো দেখো যে বি সেল অ্যাক্টিভেশন, সো হচ্ছে আমাদের এই অ্যান্টিজেনের উপরে যখন অ্যান্টিজেনটা যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের এই দেখো একটা বি সেল অ্যাক্টিভেশন হয়ে যাবে। দ্যাট মিনস এই যে আমাদের বি সেলটা অ্যাক্টিভ হয়ে গেল, তো বি সেল যখন অ্যাক্টিভ হয়ে যায়, তো এটা মূলত যায় হচ্ছে আমাদের লিম্ফোসাইটের মাধ্যমে। তো আমাদের লিম্ফেটিক যে গ্ল্যান্ডগুলো আছে, এগুলো আমরা জানি, তোমরা জানবা যে যখন ক্যান্সার হয়, যদি মনে করো মনে করো ক্যান্সার হলো লিভার ক্যান্সার, দ্যাট মিনস সে কি দেখবে, ডক্টর যখন এটাকে পরবর্তীতে তার যখন গ্রেড 3 অথবা গ্রেড 4-এ চলে যাবে, তখন এই আশেপাশে যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো কিন্তু প্রমিনেন্ট বা বড় হয়ে যাবে। দ্যাট মিনস এই যে আমাদের যে যতগুলো ভাইরাস আছে বা যতগুলো জীবাণু আছে, এগুলো আমাদের যাতায়াত করে লিম্ফ্যাটিক নোডের মাধ্যমে, কেমন? তো আমাদের রোগটা মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের লিম্ফোসাইট বা লিম্ফেটিক নোডের মাধ্যমে। তো দেখো যে অ্যাক্টিভেশন, এরপরে আমাদের এই যে বি সেলটা অ্যাক্টিভেশন হয়ে যাবে, তারপর লিম্ফোব্লাস্টের মাধ্যমে এটা অনেকগুলো, দ্যাট মিনস অ্যাটমিক বা নিউক্লিয়ার এনার্জির মতো একটা থেকে আরেকটা হবে। তো এরপর এটা প্লাজমা সেল হওয়ার পরে এই অ্যান্টিজেনটা আবার অ্যান্টিবডিতে রূপান্তরিত হবে। আর অ্যান্টিবডির কাজ হচ্ছে এই রোগের সাথে ফাইট করা, আর অ্যান্টিজেনের কাজ হচ্ছে মূলত আমাকে এই রোগটা রিসিভ করে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করা। সো দেয়ার ইজ এ রিলেশন বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। আর দেখো এখানে আমাদের অ্যান্টিবডি হচ্ছে মূলত
দেখো 5 প্রকার যে ইমিউনোগ্লোবিউলিন, আর অ্যান্টিবডি হচ্ছে মূলত ইমিউনোগ্লোবিউলিন। তো এটা হচ্ছে দেখো আইজিএ, আমরা জানি ইমিউনোগ্লোবিউলিন। দেখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে ইমিউনোগ্লোবিউলিন এ আছে, ই আছে, জি আছে, এম আছে, ডি আছে। তো যাদের অ্যালার্জি আছে তোমাদের, দেখবা যে তোমাদের যাদের আত্মীয় স্বজন অ্যালার্জিক আছে বা অ্যাজমা এগুলো আছে, তো তাদেরকে একটা যাওয়ার পর একটা টেস্ট দেয় আইজি। আমরা এর আগে জানছি কিনা জানি না যে আইজিটা কেন দেওয়া হয়, কারণ এটা হচ্ছে মূলত আমাদের যে সেন্সিটিভিটি টেস্ট আছে বা আমাদের অ্যালার্জিক রিয়াকশনের জন্য মূলত এটা আমাদের কি পরিমাণ আছে এটার জন্য এই আইজি টেস্টটা দেওয়া হয়। তো ইমিউনোগ্লোবিউলিন যে বা অ্যান্টিবডি, এটা হচ্ছে মূলত 5 প্রকার। যদি পরীক্ষা আসে যে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি কত প্রকার, 5 প্রকার। ওকে, সো এভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে হচ্ছে আমরা পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে পরবর্তীতে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। কেমন? সবাই একটু আজকে লাইভটা শেয়ার করে দাও, যেহেতু অনেক রাত হয়ে গেল। আজকে ক্লাসে আরো আগে আসতাম, তো বিশেষ কারণে হয়তো আজকে একটু লেট হয়ে গেছে। সো আমরা তোমাদের জন্য আরো কিছু স্পেশাল কিছু ক্লাস বা সিনারিও বেসড কোশ্চেন আমরা কিভাবে সলভ করব, তো এগুলো যেহেতু তোমাদের কাছে হয়তো একেবারেই নতুন বা অনেকের কাছে তোমরা আগে স্টাডি করছো, সো সবার উদ্দেশ্যে আমরা এই ক্লাসগুলো আবার কিছু কিছু ক্লাস তোমাদেরকে নিব, যাতে করে বুঝতে পারো অন্তপক্ষে সিনারিও বেসড কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করতে হয়। তো পরীক্ষায় 5-10টা কোশ্চেন বা 20টা কোশ্চেন সিনারিও বেসড আসবে, এটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা। সো দেখো যে আমাদের ফাংশন অফ অ্যান্টিবডির কাজ কি। এ নাম্বার হেল্প টু নিউট্রালাইজ দ্য অ্যান্টিজেন, দ্যাট মিনস এটাকে নিউট্রালাইজ করা। বি নাম্বার ইনহ্যান্স দ্য ফ্যাগোসাইটোসিস, এটাকে রোগটাকে নষ্ট করে দেওয়া বা খেয়ে ফেলার, যে এটাকে ইনহ্যান্স বা বৃদ্ধি করা। তারপর আছে ডি, যে প্রোভাইড ফিটাল অ্যান্ড নিউবর্ন ইমিউনিটি। সো এগুলো হচ্ছে অ্যান্টিবডির কাজ। তো আমরা চলে যাচ্ছি পরে যে কোশ্চেন, দ্রুত শেষ করব, 10:30 বাজে, অনেক হয়তো ঘুমাবে। সবাই একটু শেয়ার করে দেয়, এবং ক্লাসটা ভালো ভালো লাগছে কিনা তোমরা সেটা একটু জানাতে পারো। জাস্ট দেখবো যে পরবর্তী ক্লাস নেওয়া যায় কিনা। যদি রেসপন্স ভালো হয়, অফকোর্স ক্লাসটায় পরের ক্লাসটাও তোমাদেরকে কন্ডাক্ট করার চেষ্টা করবো। এবং আমাদের যেহেতু সব আমরা পড়াতে পারবো না, তো আমাদের হচ্ছে মেডিকেল যেগুলো আছে, মানে মেডিকেল বেসড যে কোশ্চেনগুলো হয় বা অ্যানাটমি ফিজিওলজি বা মাইক্রোবায়োলজি, তো এগুলোর জন্য আমি চাচ্ছি যে ডাক্তার দিয়ে যদি ক্লাস নেওয়া হতে পারি, এক্সপার্ট, তারা হয়তো এগুলো খুব ভালো বুঝবে আমার থেকেও বা আমাদের থেকেও, নার্সদের থেকে। এবং রিসার্চের জন্য আমরা রিসার্চে যারা অনেক বেশি এক্সপার্ট, তো এই জন্য হচ্ছে যারা বিভিন্ন নিয়ানার বা বিএসএর মধ্যে যারা মাস্টার্স করে, তো তারা মূলত রিসার্চে অনেক বেশি এক্সপার্ট। সো তাদের দিয়ে যদি আমরা রিসার্চ বা এগুলোতে ক্লাস নিতে পারি, যেহেতু তোমাদের দেখলাম যে 3-4টা কোশ্চেন রিসার্চে আসছে, সো নার্সিং রিসার্চটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং এই নার্সিং রিসার্চে কিন্তু অনেক বেশি দুর্বল আমাদের স্টুডেন্টরা। কেমন? বিশেষ করে ডিপ্লোমার যারা স্টুডেন্ট আমরা আছি, আমরা কিন্তু রিসার্চ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই। ওকে, তো সবাই বলছো যে ক্লাসটা ভালো লাগছে, তো ভালো লাগলে অফকোর্স ক্লাসটা একটু শেয়ার করে দিবে, এটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। আর পাশাপাশি পরে যে ক্লাসগুলো হবে সেখানে তোমরা অফকোর্স সবাই থাকবা। এবং আশা করি আমরা যেভাবে গাইডলাইন দিব এবার, যেহেতু এর আগের যে প্যাটার্নগুলো ছিল আমরা অনেক বেশি অভিজ্ঞ ছিলাম না, বা আমরা আসলে রিসোর্স পাচ্ছিলাম না যে আসলে তোমাদেরকে কি দিয়ে পড়াইলে আসলে তোমরা অনেক বেশি ভালো করবা, বা কোন জায়গা থেকে পড়াইলে তোমাদের তোমাদের জন্য পাশ করা অনেক বেশি সহজ হবে। সো আমরা একেবারে শেষ মুহূর্তে, যেহেতু আমরা বাংলাদেশের বাংলাদেশে এই ধরনের বই নাই তোমাদের পড়ানোর জন্য, বা এই ধরনের কোশ্চেন সলভিং এর কোনো বই নাই। সো আলটিমেটলি যেহেতু বই আমাদের কাছে আসছে, সো রিসোর্স যেহেতু চলে আসছে আমাদের কাছে, ওকে, তো এই বই আমরা ইন্ডিয়া থেকে আনছি, প্রায় 7-8টা বই। তো ভাবলাম যে একটা বই নিয়ে যাই অফিসে, সো নিয়ে আসলাম। সো হচ্ছে আমরা অনেক বেশি ইনফরমেটিভ করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে পাশ করার জন্য যে বইটা মূলত ফলো করা হয়, তো এই বইটা আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এবং ইনশাল্লাহ তোমরা অফকোর্স এখান থেকে অনেক বেশি বেটার করবো, এতটুকু নিশ্চয়তা মূলত দিতে পারি। তবে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অনেক বেশি পড়তে হবে। তো সবাই মূলত সাজেশনের জন্য অনেক বেশি এক কথা ডিস্টার্ব করো সবাই। তো সাজেশন নিয়ে আসলে পরীক্ষা পাশ করা, বা সাজেশন নিয়ে একজন ভালো নার্স হওয়া, একজন এক্সপার্ট নার্স হওয়া কিন্তু আসলে অনেক বেশি ইম্পসিবল। বিকজ এই নার্সিং কারিকুলাম বা নার্সিং নলেজ, এটা একটা একটা সিলেবাস, একটা নলেজ। সো এটা দিয়ে আসলে শর্টকাটের কিছু নাই। সো একদমই তোমাকে ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু জানতে হবে, এর কোনো বিকল্প নাই। তো পরিশ্রমের কোনো বিকল্প নাই। কে মেধাবী বা কে কম মেধাবী পাশ করার ক্ষেত্রে, এটা অনেকে বলছে যে
সে একটা ডেফিনেশন বলতে পারে না, বাট সে পরীক্ষায় পাস করছে। আবার যে অনেক ক্লাসে খুব ভালো করতো সে পরীক্ষায় ফেল করছে। সো কোশ্চেনের যে প্যাটার্ন, এখানে মেধাবীর থেকে বুঝে পড়াটা বা অনেক বেশি পরিশ্রম করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অনেক বেশি হাই লেভেল একদম স্টাডি করতে হবে, এর কোনো বিকল্প নাই। কেমন? আমাদের নোট অ্যান্ড লং ইনফরমেশন যদি দিতেন। ইয়েস, নোট তো আমরা আলটিমেটলি আমাদের কাছে বাংলাদেশের এই আমাদের নার্সিংয়ের এগুলো পড়ার মতো কোনো রিসোর্স নাই এই মুহূর্তে। তো আমরা আলটিমেটলি ইন্ডিয়া থেকে যেহেতু অনেকগুলো রিসোর্স কালেক্ট করে ফেলছি, তো আশা করি ইনশাল্লাহ পড়ানোর জন্য তো আগামী 6 মান্থ যদি আমরা এখান থেকে স্টাডি করতে পারি, অফকোর্স মানে এখান থেকে ভালো করা 100% সম্ভব। তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে অনেক বেশি পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। কেমন? ওকে, আচ্ছা। তো হচ্ছে বইটা কিভাবে, অনেকে বলছে দেখো বই আমরা আনছি প্রত্যেকটা বই একটা করে, সো এগুলো আসলে বিক্রি করার মানে বিক্রি করার জন্য আমরা আনি না। আর বইগুলো অনেক বেশি বড় বড়, একটা বই 700 পেজ 800 পেজ বা অনেক বড়। ওকে, সো এই বইগুলো নেওয়ার দরকার নাই। তো আমরা এগুলো দিয়ে তোমাদেরকে মূলত যে যা যা পড়া দরকার এগুলো দিব। তো এই জন্যই মূলত আমরাও আসলে চাচ্ছি যে এই বিগত দুইটা সালের কোশ্চেনকে মূলত অ্যানালাইসিস করা, যে আসলে কোন কোন টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ বা যেগুলো পড়াইলে আসবে। পাশাপাশি তোমাদেরকে সিলেবাসটা নিয়েও আলোচনা করব, যে সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে। তো সিলেবাস অনুযায়ী তোমাদের তো একাডেমিক ইয়ারগুলোতে আসলে পড়ানো হয় না, তো এই জন্য আলটিমেটলি কিন্তু আমাদের স্টুডেন্টরা ভালো নলেজ নিয়ে বের হয় না। কেমন? সো টিচারদের অনেক বেশি দায় দায়িত্ব আছে, বা এই ফেল করার পিছনে টিচারদের অনেক বেশি কি বলে রেসপন্সিবিলিটি আছে। সো তাদের দায়ী সবকিছু ইনশাল্লাহ। তো দেখো বোনস অফ আপার লিম, দেখো এই আপার লিম নিয়ে একটা এসে, আপার লিম তো হচ্ছে অনেকে আমরা আসলে জানি না আপার লিম আসলে আপার লিম বা লোয়ার লিম কি। ওকে, দেখো এই জন্য তোমাদের জন্য ছবি নিয়ে আসছি যে আপার লিম এবং লোয়ার লিম কি। দেখো এটা হচ্ছে আপার লিম। দেখো এই যে স্ক্যাপুলা থেকে শুরু, এটা হচ্ছে স্ক্যাপুলা। কেমন? এটা হচ্ছে স্ক্যাপুলা, বা এটা বলে বিউটি বোন, বা এটাকে আমরা কি বলি, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে আপার লিম আর এটা হচ্ছে লোয়ার লিম। লোয়ার লিম আমাদের এই যে স্যাক্রাম, বা এটাকে কি বলে, আমাদের এটা হিপ জয়েন্ট। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের পায়ের যে অংশটা, এটা হচ্ছে আমাদের লোয়ার লিম। তো আপার লিম এবং লোয়ার লিম্বের যে বোনস গুলো আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে, পরীক্ষা আসতে পারে এখান থেকে অফকোর্স। যেহেতু আপার লিম লোয়ার লিম, এটা এটা অফকোর্স আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে যে আপার লিম্বে কি কি বোনস থাকে বা লোয়ার লিম্বে কি কি বোনস থাকে। ঠিক আছে? ওকে, দেখো দেখো এই যে আপার লিম্বে কি 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 থাকে। এই যে স্ক্যাপুলা আছে, তারপরে এই যে হিউমেরাস আছে। হিউমেরাস তো এটা আমরা জানি। আর রেডিয়াস এবং আলনা, রেডিয়াস এবং আলনা। ওকে, রেডিয়াস এবং আলনা। তারপর হচ্ছে আমাদের কার্পাল, মেটাকার্পাল, এগুলো তো যেহেতু আমাদের হাতে। আর তোমরা জানো যে আমাদের রেডিয়াস এবং আলনা, এটা আমরা বুঝবো কোথায়, যে রেডিয়াস আলনা। তো হচ্ছে আলনা সবসময় ভিতরে থাকে। সো হাতটা যদি আমরা, তো অ্যানাটমিক্যাল পজিশন তো এভাবে বসে। সো এখানে হচ্ছে ভিতরে যেটা, এটা হচ্ছে আলনা, আর বাইরেটা হচ্ছে রেডিয়াস। আর পায়েরটা ক্ষেত্রে হচ্ছে টিবিয়া ফিবুলা। টিবিয়া হচ্ছে ভিতরেরটা আর বাইরেটা হচ্ছে ফিবুলা। ওকে, আচ্ছা। দেখো এটা হচ্ছে আপার লিম। সো তোমাদের যাদের ধারণা ছিল না যে আপার লিম কি বা লোয়ার লিম কি, তোমরা একটু দেখে নাও যে আপার লিম লোয়ার লিমের ভিতরে দেখো ফিমার, এটা তো সব থেকে বড় একটি বোন আমরা জানি, ফিমার। ওকে, তারপর দেখো যে প্যাটেলা, প্যাটেলা বা নি জয়েন্ট, তারপর হচ্ছে টিবিয়া ফিবুলা, তারপর হচ্ছে কি আমাদের টার্সাল বা মেটাটার্সাল, বা ফ্যালাঞ্জেস হচ্ছে আঙুলের যে বোনগুলো, ফ্যালাঞ্জেস হচ্ছে আঙুলের গুলা। আর এগুলো হচ্ছে টার্সাল মেটাটার্সাল। ওকে, আর হাতে হচ্ছে কার্পাল মেটাকার্পাল। ঠিক আছে? সো এগুলো দেখো যে বোনস অফ আপার লিম, আপার লিমের ভিতরে কি আছে। তোমরা যদি আগে থেকে জানতা যে এখানে আপার লিম এবং লোয়ার লিমের ভিতরে কি কি আছে, অফকোর্স এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি সহজ। দেখো আপার লিমের ভিতরে কি আছে, দেখো রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা কি আমাদের আপার লিম্বে আছে? হ্যাঁ, সো এটা কারেক্ট। স্ক্যাপুলা, স্ক্যাপুলা হচ্ছে এটা স্ক্যাপুলা, তো স্ক্যাপুলা কারেক্ট অ্যান্সার। টার্সাল, টার্সাল তো হচ্ছে যে পায়ে থাকে, সো এটা না। টিবিয়া, টিবিয়া হচ্ছে পায়ে থাকে, এটা না। হিউমেরাস, হিউমেরাস হচ্ছে আপায়। তো দেখো এই এ বি ই, এই তিনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সো আমরা যদি এভাবে একটু ব্যাখ্যা সহকারে যদি পড়তে পারি, বা এই যে আপার লিম্বের সাথে যদি আমরা আসলে লোয়ার লিম্বটাও যদি পড়ে ফেলি, তাহলে এই লোয়ার লিম্ব থেকে যদি পরের পরীক্ষায় লোয়ার লিম্ব থেকে আসে, আমরা কিন্তু অফকোর্স পারবো। এবং এখানে তোমরা আরো কিছুই করতে পারো, যে এখানে কার্পাল বোন কয়টা, মেটাকার্পাল বোন কয়টা, এগুলো যদি আরো বেশি বিস্তারিত পড়তে পারো। পাশাপাশি তোমাকে এই যে অ্যানাটমিক্যাল জয়েন্ট কতগুলো আছে, সাইনোভিয়াল জয়েন্ট কতগুলো আছে, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপর বোনসের ভিতরে দেখলাম যে ফ্ল্যাট বোন, তারপরে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, এগুলো তোমাদেরকে কিন্তু অফকোর্স পড়তে হবে। তাহলে কিন্তু পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আসুক, দেখলাম যে এইসব টপিক থেকে অনেক বেশি কোশ্চেন চলে আসে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন বলছে যে হ্যাঁ, তো হচ্ছে আমরা যেহেতু আমি আরো একবার তোমাদেরকে একটু
ধারণা দেই, সেটা হচ্ছে বাংলাদেশে এর আগে যেহেতু এটা এটা একেবারেই নতুন প্যাটার্ন, সো এই নতুন প্যাটার্নে পড়ানোর মতো কোনো রিসোর্স বাংলাদেশে এর আগে ছিল না যে তোমাদেরকে কি পড়াবো বা কি করব। সো আলটিমেটলি যেহেতু আমরা এখন বুঝে গেছি যে কোন প্যাটার্নে পড়াইতে হবে, সো আলটিমেটলি যেহেতু আমরা রিসোর্স অলরেডি কালেক্ট করে ফেলছি, তো ইনশাল্লাহ তোমাদেরকে এখন খুব ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য বা সিনারি এভরিথিং যত ধরনের যত কোয়ালিটির কোশ্চেন আছে সবগুলো রিসোর্স এখন আমাদের কাছে আছে। যেহেতু আমরা যেহেতু ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সিস্টেমে এখন এক্সাম হচ্ছে, সো আমরা ওই সিস্টেমের সবগুলো বই ইনশাল্লাহ নিয়ে আসছি। সো আগামীতে যেহেতু আমরা আমাদের টেক্সট বুক বেসড যেটাকে আমরা বলি, টেক্সট বুক বেসড, এখানে আসলে আমরা টেক্সট বুক বেসড আমরা যদি পড়াই সেক্ষেত্রে আগে হচ্ছে থিওরিটা পড়াইতে হবে। কেমন? থিওরিটা আমাদেরকে পড়াইতে হবে। দ্যাট মিনস এই বোনসের উপর আমাদের আজকে আগে থিওরি পড়াবো। থিওরি পড়ার পরে এখানে এমসিকিউ কেমন হতে পারে, তারপর হচ্ছে যে আমাদের সিঙ্গেল চয়েস কেমন হতে পারে, পাশাপাশি সিনারিও বেসড কোশ্চেন কেমন হতে পারে, এইগুলো আলোচনা করতে হবে। সো আগে মাথায় রাখতে হবে থিওরি। তো এর আগে তোমাদেরকে স্টুডেন্টের মাথা থেকে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কোনো শর্ট সাজেশন চাওয়া যাইবে না, কোনো শর্ট সাজেশন দেওয়া হবে না, শর্ট কিছু পড়ানো হবে না, সব কিছু বিস্তারিত পড়ানো হবে। দ্যাট মিনস তোমাকে এমসিকিউ মানে তোমাকে কোশ্চেনের থেকে তোমাকে থিওরি অনেক বেশি পড়তে হবে। সো থিওরি যদি আমরা খুব ভালো করে পড়তে পারি, থিওরির ভিতর থেকেই তো সব কোশ্চেন হবে, তাই না? সো থিওরিটা যদি আমরা যদি বুঝাইয়ে পড়াইতে পারি তোমাদেরকে, অফকোর্স কোশ্চেন যেখান থেকেই হোক তুমি অফকোর্স সেখান থেকে অ্যান্সার করতে পারবা। কেমন? ওকে, তো এই বেসিকটা অনেক দুর্বল ছিল। সো এখান থেকে আশা করি যে তোমরা রোজ পেতে চাই, এমন ক্লাস রোজ পেতে চাই বিথি চৌধুরী। হ্যাঁ, আমিও তোমাদেরকে সাথে কিছু ক্লাস নিব, পাশাপাশি আমাদের রিসার্চের জন্য এক্সপার্ট থাকবে। রিসার্চ নিয়ে তোমাদের যে যেমন আমরা কোশ্চেনের স্যাম্পলিং এগুলো দিয়ে যেহেতু কোশ্চেন আসছে বা রিসার্চ টাইটেল এগুলো নিয়ে আমাদের যে কোশ্চেনগুলো হয়ে থাকে, রিসার্চ নিয়ে কিন্তু সামনেও কোশ্চেন হবে। তো নার্সিংয়ের রিসার্চ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো ইন্টারন্যাশনালি একজন নার্সের কিন্তু পাবলিকেশন থাকা উচিত। তো রিসার্চ নিয়ে আমারও একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, তোমরা জানো যে কোভিডকালীন পিরিয়ডে বাংলাদেশের ফার্স্ট যে রিসার্চটি হয় সেখানে আমি ছিলাম, সেটাতে ফার্স্ট মানে বাংলাদেশের ভিতরে নার্সদের নিয়ে ফার্স্ট যে রিসার্চটা হয় সেখানে আমি ছিলাম। এবং এই রিসার্চটা আমেরিকা থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড যত বড় বড় রিসার্চ অথরিটি আছে সবাই কিন্তু এটা পাবলিক মানে এটা তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে। কেমন? তারপর আমি এটা নিব না, রিসার্চের জন্য অনেক বেশি এক্সপার্ট আছে। আমার ফ্রেন্ড আছে কানাডা আছে, ইউএসএতে, তো অনেকে পিএইচডি করে, অনেকে এমফিল করে বা মাস্টার্স করে। সো আমি চাইবো যে রিসার্চটা তোমাদেরকে একটু ভালো করে নলেজ দেওয়ার জন্য, যাতে করে রিসার্চের 2-4-5টা যে কোশ্চেনই আসুক তোমরা একদিন ডাইরেক্ট হিট করতে পারো। কেমন? তো যেহেতু টিচাররা তোমাদের খুব ভালো করে পড়ায় নাই, সো রাবিয়া তাসনিয়া বলছে বাট শর্ট টাইম লং এডুকেশন, নো, এটা তোমার একটা ভুল ধারণা। আমি মনে করি যেহেতু তোমাদের ফাউন্ডেশন সবাই তো তৈরি হয়ে গেছে, অফকোর্স আমরা তো মেডিকেল বা নার্সিংকে এটা তো অন্তপক্ষে সবাই বুঝি, তাই না? তো এরপরে এর ভিতরে যে লেখাপড়াগুলো এখন জাস্ট আমরা যেভাবে সিকোয়েন্সলি পড়াবো, এভাবে যদি আমরা যদি পড়তে পারি, এই সিকোয়েন্স হচ্ছে যে আমরা 1-এর পর 2, 2-এর পর 3, এটা হচ্ছে মূলত সিকোয়েন্স বা এটাকে কি বলে, ক্রোনোলজি। ক্রোনোলজি যদি আমরা ফলো করতে পারি, ক্রোনোলজি হচ্ছে মানে 1-এর পর 2 বা সিকোয়েন্স মেনটেন করা। এই সিকোয়েন্স মেনটেন করে যদি আমরা পড়তে পারি, অফকোর্স পরীক্ষা ভালো করা সম্ভব। বাট এই সিকোয়েন্স নিয়ে তোমাদেরকে হয়তো কেউ এর আগে ধারণা দেয় না, বাট তোমাদের টিচাররা জানাই না ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কিভাবে পড়তে পারবে। নার্সিং নলেজ তো টিচারেরই নাই, তোমাদেরকে কি পড়াইবে? ওকে, তো টিচারেরই তো নলেজ নাই, তোমাদেরকে কি আর পড়াইবে? ওকে, যাই হোক, ওকে, সো টেনশন করার কোনো দরকার নাই। অফকোর্স তোমরা এখান থেকে আউটকাম করা সম্ভব, বাট তোমাকে সিস্টেমেটিক্যালি পড়তে হবে, অনেক বেশি কঠিন পরিশ্রম করতে হবে। ওকে, কঠিন পরিশ্রম করলে এর কোনো বিকল্প নাই। এবং তোমাদেরকে আরেকটা সারপ্রাইজ দেই, সেটা হচ্ছে তোমরা যারা ভালো করে পড়াশোনা করে নেক্সট এক্সামটায় পাস করবা, অফকোর্স সরকারি চাকরিতে তাদের কি বলে প্রায়োরিটি অনেক বেশি হবে বা চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ হচ্ছে তোমরা যেভাবে পড়বা, অনেক বেশি ভালো করে পড়বা। দেখো অনেকে কিন্তু হয়তো আন্দাজ দাগাইও পাস করতে পারে, তাই না? বা অনেকে সাইট দেখে দেখে পাস করতে পারে। বাট তোমরা যারা এবার পড়বা, অফকোর্স সিরিয়াসলি পড়েই তোমাদেরকে পাস করতে হবে। আর এই পাস করার পরে তোমরা যারা পরবর্তী গভর্নমেন্ট এক্সাম দেবা, সো গভর্নমেন্ট এক্সামে তোমাদের এই নলেজটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আলটিমেটলি বলতে চাই যে আগামীতে তোমরা যদি ভালোভাবে পড়ে পাস করতে পারো, সামনে সরকারি চাকরি তোমাদের জন্য অন্যদের থেকে অনেক বেশি ইজি হবে, এটা মোটামুটি নিশ্চিত। ওকে ভাইয়া, প্রতিদিন এরকম ক্লাস নিয়েন? ইয়েস, প্রতিদিন ক্লাস নিব ভাইয়া। কতজন নার্সকে বিদেশ দিবে আমাদের? নার্সকে বিদেশ দিবে, তোমাদের নলেজ থাকে তুমি যে কোনো সময় যেতে পারবা, ঠিক আছে? আমেরিকা গ্রিন কার্ড দেওয়ার জন্য প্রস্তুত যদি এনক্লেক্স পাস করতে পারো। ওকে, সো আগে
তোমরা যদি ভালো করে পড়তে পারো এবং আমরা যে গাইডলাইন তোমাদেরকে দিব এবং এই বই দিয়ে যা যা তোমাদেরকে পড়াবো এগুলো পড়লেই তোমার এনক্লেক্সেরও 80% পড়া কমপ্লিট হয়ে যাবে। ওকে, যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। যে বেশি কিন্তু পড়াইতে পারতেছি না, কারণ হচ্ছে ডিসকাসটা বেশি করতেছি, কারণ এটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো তোমরা মনে করো যে পড়াইতে পারলেই মনে হয় যে আমরা আগাই যাবো, মুখস্থ করতে পারলে আগাই যাবো। সো এটা আসলে ফলস। ওকে, সো তোমাকে বুঝে শুনে পড়তে হবে, বিস্তারিত পড়তে হবে, আর বিস্তারিত পড়লে এখান থেকে যত কোশ্চেন আসুক তুমি অফকোর্স অ্যান্সার করতে পারবা। ওকে, দেখো রেনাল ফাংশন, দেখো এটা একটা ইন্টারেস্টিং টপিক। রেনাল ফাংশন টেস্ট। তো রেনাল ফাংশন টেস্ট হচ্ছে কি, যাদের আমাদের কিডনিতে প্রবলেম আছে, তো আমরা যাদের আইডেন্টিফাই করতে পারবো যে তার কিডনিতে প্রবলেম আছে, সো তাকে আমরা কিডনি ফাংশন টেস্টের ভিতরে কি করি, দেখো ব্লাড ইউরিয়া বিইউএন, এটাকে বলি বিইউএন। তোমাদেরকে পরবর্তী পরীক্ষা এখানে টোটাল নামটা নাও থাকতে পারে, বিইউএন থাকতে পারে, দ্যাট মিনস ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সিরাম অ্যালবুমিন। ওকে, এই অ্যালবুমিন মানে কিন্তু প্রোটিন। ওকে, অ্যালবুমিন মানে কিন্তু প্রোটিন। তো প্রস্রাবের সাথে আমরা অনেকেই বলি যে প্রস্রাবের সাথে প্রোটিন যায় বা অ্যালবুমিন যায়। ওকে, এটাকে বলে কি প্রোটিন ইউরিয়া, প্রস্রাবের সাথে যদি যায় তাহলে হচ্ছে প্রোটিন ইউরিয়া। তারপর দেখো সিরাম ক্রিয়েটিনাইন। ওকে, তো হচ্ছে কিডনিতে প্রবলেম হলে বা আমাদের যে এটা কি বলে যে ফিল্টারেশন সিস্টেম, কিডনিতে আমরা জানি যে জিএফআর থাকে, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট, এই জিএফআরটা কিন্তু কমে যায়। ওকে, তো জিএফআরটা আমাদের এই যে রেনাল ফাংশন টেস্টের সাথে বা আমাদের যে কিডনি যে প্রবলেম বা কিডনি যে ডিজিজ এগুলোর সাথে এই যে জিএফআরটা মূলত করি। তারপর দেখো যে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, আর সিরাম ইলেকট্রোলাইট। তো সিরাম ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম যেগুলো আছে এগুলা। ওকে, যাই হোক, তো রেনাল ফাংশন টেস্টের সাথে আমাদের মূলত কি কি টেস্ট করি তার আগে একটু আমরা দেখি একটা জিনিস, সেটা হচ্ছে যে রেনাল ফাংশন টেস্টের ভিতরে কি কি আছে। দেখো, তো এখন যেহেতু এই কোশ্চেনটা আসছে, সো তোমাদেরকে এই টাইপের কোশ্চেন আসলে আগে তোমরা বের করবা যে ওইটা রিলেটেড টোটাল আমাকে লিস্টটা জানতে হবে, টোটাল জিনিসটা আমাকে বুঝতে হবে। ওকে, যাই হোক, তো এখন দেখি, দেখো রেনাল ফাংশন টেস্টের ভিতরে কি কি আছে। আমাদের ব্লাড ইউরিয়া এটা আছে কিনা এটা আমরা দেখি। তারপর ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এটা দেখি। সো দেখো যে এখানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কিন্তু অলরেডি আছে, আমরা একসাথে করি। ওকে, দেখো এই যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, দ্যাট মিনস এটা কিন্তু আছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। ওকে, সো এটা কারেক্ট। তারপর থেকে সিরাম ক্রিয়েটিনাইন, এটা হচ্ছে 1.5 এর উপরে গেলেই মনে হয় অনেক বেশি হয়ে যায়। তো হচ্ছে সিরাম ক্রিয়েটিনাইন। তো তোমরা তোমাদের যারা আত্মীয় স্বজন, দেখো এগুলো জানলে কি হবে, তোমরা এগুলো ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে পারবা, বা একজন নার্সের এই মিনিমাম নলেজ তো থাকতেই হবে। আর অফকোর্স তুমি যদি ভবিষ্যতে রেনাল নার্স হতে চাও, তোমাকে অবশ্যই এগুলো খুব ভালো করে জানতে হবে। আর এটা নর্মালি জেনারেল নার্সের জন্য অফকোর্স এটা জানতেই হবে। ওকে, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসিটা কি, এটা আমাদের আচ্ছা দেখো কি আছে এখন, সিরাম ক্যালসিয়াম, ক্লোরাইড, ফসফেট, পটাশিয়াম, সোডিয়াম, ইউরিক অ্যাসিড। দেখো এগুলো তো হচ্ছে মূলত আমরা এই যে সিরাম ইলেকট্রোলাইটের ভিতরে এগুলো আছে, কেমন এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। ওকে, ওকে, সো দেখো এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে, এখানে ব্লাড ইউরিয়ার ভিতরে কি আছে আমাদের, দেখো অ্যালবুমিনটা কিন্তু জানতে হবে। ওকে, এই যে সিরাম, এটা যদি এখানে দেওয়া নাই, কারণ সিরাম অ্যালবুমিন মানে হচ্ছে তার শরীরে অ্যালবুমিন কম কিনা, দ্যাট মিনস যার কিডনি রোগ আছে তার দেখবা যে প্রোটিন ইউরিয়া হয়, প্রোটিন ইউরিয়া, দ্যাট মিনস তার প্রস্রাবের সাথে ইউরিন যাচ্ছে। সো তোমরা যারা এটাকে ইউআরই, ওকে, তো আমরা ইউরিন এক্সামিনেশন টেস্ট যেটা করি ইউআরই মনে হয় এটা, যাই হোক, তো হচ্ছে ওখানে দেখবা যে যাদের অ্যালবুমিন পজিটিভ দেখা যায় পজিটিভ। ওকে, যদি প্রস্রাবের সাথে অ্যালবুমিন বা প্রোটিন দেখবে পজিটিভ, দ্যাট মিনস তার প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে। ওকে, সো আমাদের কিন্তু এইভাবে বিস্তারিত জানতে হবে যে আমরা যদি দেখি সিবিসির একটা, এই যে কমপ্লিট ব্লাড কাউন্ট, দেখো এই যে কমপ্লিট ব্লাড কাউন্টের যে আমরা যে সিবিসি, এই সিবিসির যদি একটা রিপোর্ট আমরা দেখি বা এটা নিয়ে যদি আমরা, আচ্ছা এগুলো নিয়ে আমরা পড়াবো তোমাদেরকে, যে প্রত্যেকটা ডায়াগনোসিসের যে মার্কার আছে, তো এগুলো নিয়ে আমরা ক্লাস নিব। তো এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে এবং এখান থেকে হিউজ পরিমাণ একটা এই যে সিবিসির উপরে অনেক একটা ক্লাসই শুধু সিবিসির উপরে নিতে হবে। তো আলটিমেটলি এইসব জায়গা থেকে কিন্তু এগুলো কিন্তু মাইক্রোবায়োলজির পড়া, কেমন মাইক্রোবায়োলজির। ওকে, বা মাইক্রোবায়োলজি এবং
প্যাথোফিজিওলজি, বাট তোমাদের কিন্তু এক পুরো অ্যাডভান্স লেভেলে আসতেছে। ওকে, অ্যাডভান্স প্যাথোফিজিওলজি বা মাইক্রোবায়োলজি। ওকে, যাই হোক, দেখো যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সিরাম অ্যালবুমিন, তারপরে কি আছে আমাদের সিরাম ক্রিয়েটিনিন, এটাও করতে হবে। পাশাপাশি এই নাম্বার সিরাম ইলেকট্রোলাইট, দ্যাট মিনস এখানে চারটাই ট্রু। কেমন? তো বুঝতে পারছো কিনা? মানার রহমান লেখছে, ভাইয়া ক্লাসটা অসাধারণ লাগছে। তোমাদের সবার ক্লাসটা ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে অফকোর্স শেয়ার দিয়ে দেবা। তো হচ্ছে ক্লাসটা যদি শেয়ার দেয় তোমার বন্ধুরা যারা হচ্ছে খারাপ করছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই মেডিকেল লাইফে নলেজ শেয়ারিং অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাকে ভালো আরো নলেজ গেইন করার জন্য। ওকে, তো একটা জিনিস বুঝতে হবে যে কেউ নলেজ দিয়ে বা তুমি নলেজ শেয়ারিং করে তোমার নলেজ কোনোদিন কমবে না, বরং বাড়বে। সো হচ্ছে তোমাকে গ্রুপ ডিসকাশন করতে হবে। একজন মেডিকেল স্টুডেন্টরা দেখবে লাইব্রেরিতে অনেক বেশি স্টাডি করে। আমি যেখানে লেখাপড়া করে আসছি সেখানে দেখলাম যে ঘন্টার পর ঘন্টা সারাদিন গ্রুপ করে দুজন করে সারাদিন পড়তে থাকে। সো প্রথম দিকে তো অফকোর্স কিউরিয়াসিটি ছিল যে তারা সারাদিন কি করে। ঠিক আছে, দেখ তুমি রেস্টুরেন্টে গেলেও পড়ালেখা করে, লাইব্রেরিতে গেলেও পড়াশোনা করে, ক্লাসে গেলেও দুইজন এক জায়গায়, সারাদিন গ্রুপ করে তারা থাকে। সো গ্রুপ ডিসকাশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, গ্রুপ ডিসকাশন অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাকে নলেজ গেইন করার জন্য। ওকে, তো নার্সিং এ যেটা দেখা যায় যে একজনকে আরেকজন দেখতেই পারে না। ওকে, তো মনে হয় যে একজনের সাথে আরেকজনের মারামারি। ওকে, বা একজন ভালো পারলে সে এটা নলেজ শেয়ার করতে চায় না। সো দিস ইজ ভেরি এটা একটা কি বলে ঘৃণিত একটি কাজ। এটা নার্সদের ভিতরে একটি ঘৃণিত কাজ, এটাকে আমরা ঘৃণা করি এক কথায়। ওকে, সো সেটা করা যাবে না। নলেজ শেয়ার করতে হবে, বন্ধুর সাথে বন্ধু, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড, তোমাকে নলেজ শেয়ার করতে হবে। তুমি একটা নলেজ জানো, সেটাকে শেয়ার করতে হবে আরেকজনকে। অন্য যেটা জানে সেটা তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে নলেজ শেয়ারিং, তোমাকে নলেজ শেয়ার করতে হবে। ওকে, নলেজ শেয়ার না করলে তুমি এই মেডিকেল লাইফে সবকিছু ভালো করতে পারবে, বাট মেডিকেল লাইফে তুমি ভালো নলেজেবল একজন নার্স হতে পারবা না। অফকোর্স, বাট এই জায়গাগুলোতে কিন্তু আমাদের টিচাররা কিন্তু অনেক বেশি দায়ী। কারণ হচ্ছে আমাদের অথরিটি কোনো সময়ই চায় না, বা আমাদের টিচাররা, তোমরা যারা পড়ে আসছো তোমরা দেখবা যে তাদের ভিতরে মিনিমাম কোনো সেন্স বা মিনিমাম কোনো নলেজ ছিল না আমাদের টিচারদের ভিতরে, যে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করবে স্টুডেন্ট অবস্থায় যে কীভাবে তোমার নলেজ গেইন করা যায়। বা টিচাররা তো পড়াইতো না ঠিক মতো, বা তারা কি পারতো সেটা তোমরা খুব ভালো করে জানো। হয়তো বই দেখে 2 লাইন পড়াইতো, বা দেখবা যে একটা স্পেলিং সে মিস্টেক করে ফেলছে, বা একটা প্রোনাউন্সিয়েশন সেও ঠিক মতো করতে পারে না অনেক টিচাররা। সো টিচারের দায়ভার অনেক বেশি, এবং তাদের, আমি টিচারদের উদ্দেশ্য করে বলবো, তাদের অনেক বেশি নলেজ দরকার। বাংলাদেশের নার্স টিচারদের অনেক বেশি নলেজ দরকার। ওকে, বলছে ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগছে, কিন্তু পাশ করতে কি পড়বো? পাশ করার জন্য যা 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 দরকার ভাইয়া আমরা বলবো কি কি পড়তে হবে। যেহেতু তোমাদের কাছে রিসোর্স নাই, আমি জানি তোমাদের পড়ার মতো কিছু নাই, তোমরা কি পড়বা তোমরা তো নিজেই জানো না। সো হচ্ছে এটা তোমাদেরকে কি পড়তে হবে, এই কন্টেন্টগুলো আমরা দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, সো রিসোর্স আছে আমাদের কাছে তোমাদের পাস করার জন্য, তোমাদের পড়ার জন্য যা যা দরকার এগুলো আমাদের কাছে আছে। আমরা তোমাদেরকে যখন যা দিব সেটা পড়তে হবে। বাট একটাই রিকোয়েস্ট, কোনো সাজেশন দিতে পারবো না তোমাকে, বাস সিলেবাস মানে ফুল অনেক বেশি পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগছে। আপনি প্রতিদিন ক্লাস নিন প্লিজ। ইয়েস, আমি প্রতিদিন ক্লাস নেবো। অফকোর্স তোমাদেরকে সাথে থাকতে হবে, তোমাদের পাশে থাকতে হবে। আর আমাদের পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাইতে হলে অফকোর্স পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে, যাতে আমার ক্লাসগুলো তোমরা প্রতিদিন পেয়ে যাও। এবং তোমরা যদি রিকোয়েস্ট করো, আমি প্রতিদিন চেষ্টা করবো তোমাদেরকে নিয়ে একটা ক্লাস করার জন্য। কারণ আমিও চাই যে আমার ভিতরে যদি কোনো নলেজ থাকে সেই নলেজটা তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা যদি আমার থেকে কেউ ভালো জানো তোমরা কমেন্ট করবে, আমি সেখান থেকে কিছু নলেজ গ্যাদার করবো। ওকে, সো নলেজ শেয়ার করতে হবে। ওকে, নলেজ শেয়ারের কোনো বিকল্প নাই। সো তোমাদেরকে এভাবে পড়তে হবে, তোমরা যে কোশ্চেনটা পড়বা আগে ওই কোশ্চেনের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কেমন? তাহলে কোশ্চেন যেখান থেকে আসুক, এবং তোমার এই পড়াটা সারা জীবন মনে থাকবে। ওকে, তো সারা জীবন মনে রাখার জন্য এই মুখস্থ বিদ্যাটাকে বাদ দিয়ে তোমাকে একটু ডিটেলস পড়তে হবে। কেমন? তাহলে তুমি সারা জীবন এটা ভুলবা না। বুঝতে পারছো? ওকে ভাই, আলাদা করে তেমন কিছু বই কিনতে হবে না। যেহেতু আমি আবার তোমাদেরকে এনশিওর করতে চাই, বাংলাদেশে বর্তমান প্যাটার্নে পড়ার জন্য কোনো রিসোর্স নাই। সো তুমি কিছু পড়তে পারবে না। আর যেহেতু আমরা বর্তমান প্যাটার্নে আমরা ইন্ডিয়া থেকে অনেকগুলো বই নিয়ে আসি তোমাদের জন্য, তোমাদের পড়ানোর জন্য, সত্যি কথা বলতে এই নলেজগুলো তোমাদের দেওয়ার জন্য, এবং বাংলাদেশের নার্সিং স্টুডেন্টদেরকে কীভাবে আরও বেশি ডেভেলপ করা যায়, বিশেষ করে আমাদের লাইসেন্স পরীক্ষার্থীদের কীভাবে যদি পাশ করানো যায়, আমরা অবশ্যই এটা
স্যাটিসফাইড থাকবো যদি ভালো কিছু দিতে পারি তোমাদেরকে, যেহেতু এর আগেও আমাদের কাছে কোনো কন্টেন্ট ছিল না কি পড়াবো। তো হচ্ছে এবার যেহেতু আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের জন্য, এবং ইন্ডিয়াতে আমাদের সাবকন্টিনেন্টের সব থেকে বড় বড় পাবলিকেশনের বইগুলো এবং অল ইন্ডিয়া নার্সিং কাউন্সিলের জন্য যে বইগুলো আছে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এইভাবে পড়াবো। কেমন? ওকে, সো সবাই পাশে থাকো আমাদের সাথে, ইনশাল্লাহ আগামীতে আমরা খুব ভালো করতে পারবো। ভাইয়া আপনি ক্লান্তিকালে পাশে থাকবেন, মানার রহমান। ইয়েস, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনেক বেশি পড়তে হবে, কারণ ফাঁকি দিলে চলবে না। কারণ আমার এর আগে দেখছি যে আমাদের যারা স্টুডেন্ট ছিল লাইসেন্স পরীক্ষায়, যদিও অনেকেই পাশ করছে আবার ফেলও করছে কিছু স্টুডেন্ট, সো সবাই বেশি পড়তে চাইতো না। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে তারা পড়তে চায় না, এবং তারা কেন পড়তে চায় না এটা কোশ্চেন আসলে আমি জানি না, বা এটা অ্যান্সার আমরা জানি না যে স্টুডেন্টরা কেন পড়তে চাইবে না। এটা একটা, তারা সবাই মুখস্থ করতে চায় বা অল্প কিছু পড়েই পাস করতে চায়। সো এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আর এটা আমি তো ক্লিয়ার করলামই। সো এইটা আসলে এই যে মেন্টালিটি গ্রো হয়েছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে, সো ফার্স্ট ইয়ার থেকে টিচাররা একটা বলছে যে এই গাইড কেন, এই কোম্পানির গাইড কেন, তোমাদের এখান থেকে সব কমন আসবে। ওকে, সো পরীক্ষার আগে সাজেশন দিত, মিড টার্মে দেখে দেখে পাস করতো। সো এই কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে। কেমন? তাহলে আমরা ভালো করতে পারবো। ওকে, 3 মাসের মধ্যে লাইসেন্স করাটা, এখন দেখো 3 মাসের মধ্যে লাইসেন্স এর আগে বাংলাদেশে হয় নাই কোনো সময়, বাট সরকার চাইলে এটা নিতে পারে। তো সরকার নিবে কিনা সেটা সম্পূর্ণ তার ডিসিশন। সো 3 মাস যদি হয়, এটা তোমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এই পড়াটা শেষ করা। কেমন? সো যাই হোক, তোমরা পড়তে থাকো তোমাদের মতো করে, আর আমরা যে গাইডলাইনগুলো দিব সেটা অফকোর্স তোমরা ফলো করো। কেমন? আশা করি ভালো করতে পারো। অফকোর্স আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যেগুলো যদি এভাবে ভালো করে পড়াতে পারি তোমাদেরকে, বা এই নলেজগুলো যদি তোমরা নিতে পারো, তোমরা মাস্ট বি এখান থেকে ভালো করা সম্ভব। কেমন? ওকে, শ্রাবণী বারই বলছে ভাই আমি পড়তে রাজি। ইয়েস, এভরি সাবজেক্ট উপর ক্লাস নিয়ে ইয়েস, প্রত্যেক সাবজেক্টের উপরে ক্লাস নিব, যেহেতু আমরা অনেকগুলো বই নিয়ে আসছি প্রত্যেকটা সাবজেক্টের উপরে। সো তার আগে হচ্ছে আমরা বিগত 2টা নতুন প্যাটার্নের কোশ্চেন খুব বিস্তারিত অ্যানালাইসিস করব, এবং দেখবা যে আমরা 2-4 দিনের ভিতরে এটাকে অ্যানালাইসিস করে নিয়ে আসবো যে কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসছে বিগত 2-3টা কোশ্চেনের ডিপ্লোমেসি মিডওয়াইফারিতে। ওকে, সো এটা আমরা পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কোশ্চেন আমরা এটাকে অ্যানালাইসিস করতেছি। কেমন? সো ইনশাল্লাহ তোমাদেরকে এটা ডেলিভারি দেব। আচ্ছা, তো হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ বলছে ভাইয়া পড়তে চাই, যতটা পড়াবেন লাইসেন্স সহকারে চাকরিতে খুব ভালোভাবেই। ইয়েস, অফকোর্স তোমরা ভালো করতে পারবো। সুমন মোল্লা বলছে গুড ক্লাস, থ্যাংক ইউ। তো স্টে উইথ আস এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন সবাই। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আশাহত হবেন না, এবং এমনভাবে পড়াবো তো ইনশাল্লাহ সারা জীবন মনে থাকে। পরীক্ষায় পাস তো হবেই, এবং এই নলেজটা যাতে সারা জীবন থাকে, একদম মরার আগ পর্যন্ত যাতে এই নলেজটা থাকে, বা এই সিস্টেমে পড়ার যে সিস্টেমটা এটা যাতে সারা জীবন থাকে আপনাদের ভিতরে। ওকে, সো দেখি দ্য নেম অফ দ্য মাস্কুলার লেয়ার, নেম অফ দ্য মাস্কুলার লেয়ার অফ দ্য হার্ট, মাস্কুলার লেয়ার অফ দ্য হার্ট। ওকে, তো হচ্ছে হার্টের যে মাস্কুলার লেয়ার, দেখো এখানে আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে মাস্কুলার লেয়ার কোনটা। ওকে, দেখো যে মায়োমেট্রিয়াম, এন্ডোকার্ডিয়াম, ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ইপিকার্ডিয়াম 2বার হয়ে গেছে, ইপিডার্মিস এবং মায়োকার্ডিয়াম। এটা হচ্ছে দ্য নেম অফ দ্য। ভাই আগামীকাল কোন সময় ক্লাস হবে? আচ্ছা, লাইভ একটু বলে দিই। আমরা ক্লাস, আমি চেষ্টা করব ক্লাসটা হচ্ছে 9টায় নেওয়ার জন্য, যাতে সবাই তোমরা থাকতে পারো। 9টায় আমি চেষ্টা করব ক্লাসে আসার জন্য। সো সবাই পাশে থাকবে। আগামীকালকে রাত 9টায় এই মেসেজটা সবাইকে দিয়ে দেওয়া, বন্ধু বান্ধব, কালকে যাতে একসাথে, যেহেতু অনেকগুলো ফিল করে, আমরা যাতে একসাথে 500 স্টুডেন্টকে দেখতে পাই, যেহেতু আজকে 250 মতো ছিল একসাথে, সেটাকে ডাবল করতে চাই। এই ডাবল যদি আমরা করতে পারি তাহলে আমরা পরবর্তী আবার ক্লাস নিব। সো আমরা যেহেতু ক্লাস নিচ্ছি সবার জন্য, বা পাবলিকলি ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা যাতে সবার উপকৃত হয়। সো আগামীকালকে ক্লাস যদি 500 অ্যাটেন্ডেন্স থাকে, আমরা পরের দিন আবার ক্লাস নিব। সো সুপার ডুপার ক্লাস হবে আগামীকালকেরটা। কেমন? সো সবাই সাথে থাকো, এবং এমনভাবে পড়াবো ইনশাল্লাহ পরীক্ষা তো ভুলবা তো নাই, সারা জীবন মরার আগ পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, যাই হোক, তো মাস্কুলার লেয়ার অফ দ্য হার্ট, দেখো এখানে আমরা একটা পিকচার তোমাদের জন্য নিয়ে আসছি। যে এই পিকচারটা কেন নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমরা যদি এটা একবার দেখি, তোমাকে জীবনে ভুলবো না। ওকে, সো না বলার জন্য যেটা করতে হবে, তো আমাদের জীবনে সব থেকে পিকচার অনেক বেশি মনে থাকে। কেমন? পিকচার অনেক বেশি মনে থাকে, বা ভিজুয়ালাইজেশন অনেক বেশি মনে থাকে পড়ার থেকেও। ওকে, তো এই জন্য দেখবে যে ছোটকালে তোমরা যে ছবি দেখে আসছো, সাবানার বা আলমগীর সাবানার, এগুলো এখনো অনেকেরই মাথায় আছে।
এর একটাই কারণ যে তারা আমরা ওটা ভিজুয়ালি দেখে আসছি, কেমন। বাট বই আমরা 1 বছর 6 মাস আগে পড়ছি, সেটাও মনে থাকে না। সো অফকোর্স আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে কিভাবে পড়লে অনেক বেশি মনে থাকবে। সো পেরিকার্ডিয়াম তো হচ্ছে আমাদের একদম আপার লেয়ার যেটা আছে, পেরিকার্ডিয়াম, পেরি মানে উপর, আর মায়ো মানে আমরা সবসময় আমি যেভাবে মনে রাখতাম, মায়ো মানে মধ্যে আর এন্ডো মানে শেষে। ওকে, এন্ড মানে ইএনডি, এন্ড মানে শেষ, তো এন্ড দিয়ে যা কিছু থাকবে সব অবশ্যই লাস্টে। ওকে, আর মায়ো মায়ো হচ্ছে মূলত ল্যাটিন একটা ওয়ার্ড, মায়ো মানে হচ্ছে মধ্যে, কেমন। ওকে, আর পেরি মানে উপরে, পেরি মানে উপরে। ওকে, যাই হোক, তো দেখো এইটা হচ্ছে মাস্কুলার লেয়ার, মূলত এটা হচ্ছে হার্টের মাস্কুলার লেয়ার। ওকে, তো হার্টের মাস্কুলার লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এটাকে বলে মাসেল লেয়ার। ওকে, মাসেল লেয়ার, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার কি? সো আমরা সবাই বুঝতেই পারছি, মায়োকার্ডিয়াম, ঠিক আছে। আর এই যে মায়োমেট্রিয়াম, দেখো এই যে এখানে 1 নম্বর অপশন ছিল যে মায়োমেট্রিয়াম কি। সো তোমরা পরীক্ষা বাসায় আরো একটা করবা যে প্রত্যেকটা অপশনকে দেখবা যে মায়োমেট্রিয়াম কি। ওকে, সো প্রত্যেকটা অপশনকে আমাদের এই যে ইপিডার্মিস, ইপিডার্মিস তো আমরা জানি যে আমাদের ইপিডার্মিস হচ্ছে আমাদের যে স্কিন, আমাদের স্কিনের লেয়ার একটা আছে ইপিডার্মিস। ওকে, তো এন্ডোকার্ডিয়াম তো একদম শেষ, আমাদের লাস্ট যে মোমেন্টটা, তো এটা হচ্ছে আমাদের এই যে ব্লাড ভেসেল হার্টের। ওকে, তো এখান দিয়ে আমাদের হচ্ছে যে আহ তারপর দেখো যে এই যে পেরিকার্ডিয়াম, আর এটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। আর এই যে মায়োমেট্রিয়াম, এই মায়োমেট্রিয়াম হচ্ছে আমাদের মাস্কুলার লেয়ার অফ দ্য ইউটেরাস। যদি পরীক্ষায় আসে, দেখো যদি পরীক্ষায় আসে যে নেম অফ দ্য মাস্কুলার লেয়ার অফ দ্য ইউটেরাস, যদি পরীক্ষা আসতো, এটা আমরা পড়ছি কিনা ইউটেরাস, তাহলে হবে এই যে মায়োমেট্রিয়াম। সো মায়োমেট্রিয়াম হচ্ছে, আবার এখানে দেখো এই যে আবার এই যে মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে যে আমাদের মাস্কুলার লেয়ার অফ দ্য ইউটেরাস, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। সো তোমরা পরীক্ষা অবশ্যই ভুলে অনেকে আমি দেখছি যে এটা দিয়ে আসছো মায়োমেট্রিয়াম, বাট আমরা যদি এটা আগে থেকেই জানতাম যে আমরা ইউটেরাসের, দেখো এখন তোমরা কভারিং, যেমন আমরা যদি লাংসের, LUN লাং, আমরা যদি এই যে লাংয়ের, আমাদের লাংসের যদি আমরা দেখি যে কভারিং অফ দ্য লাংস, কভারিং অফ দ্য লাংস কি প্লুরা। ওকে, সে হার্টের যে কভারিং, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এমন করে আমাদের যে অর্গানগুলো আছে, লিভারের কভারিং এর নাম কি, ইউটেরাসের কভারিং এর নাম কি, কিডনির কভারিং এর নাম কি। তো এগুলো আমাদেরকে একটু একসাথে পড়তে হবে, কেমন, যে প্রত্যেকটার যেগুলো কভারিং বা লেয়ার আছে, তারপর আমাদের যে ভেইন বা আর্টারির যে আছে, আমাদের লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো সম্পর্কে আমরা এক জায়গায় আলাদা করে নোট করে রাখবো, কেমন। সো দ্যাট মিনস এই কোশ্চেনটা পড়ানোর মানেই হচ্ছে যে এখান থেকে লেয়ার, আমাদের প্রত্যেকটা অর্গানের লেয়ার সম্পর্কে আমাদের আলাদা করে আলাদা একটা খাতায় নোট করা থাকবে এক জায়গায়, যাতে করে আমরা একবারে সম্পূর্ণ যতগুলো অর্গানের লেয়ার আছে সবগুলো পড়তে পারি, কেমন। তো হচ্ছে কোশ্চেন সলভটা আমাদেরকে এভাবেই করতে হবে যে এটার পাশাপাশি এটার অ্যাসোসিয়েটেড আর কি কি আছে, এগুলো আমাদেরকে একবারে পড়ে ফেলতে হবে, কেমন। কারণ পরবর্তী পরীক্ষায় যদি এই প্যাটার্নে কোশ্চেন হয়, তাহলে এই জায়গায় হার্ট না হয় এখানে হতে পারে ইউটেরাস। ক্লিয়ার? তো এভাবে আমাদেরকে পড়তে হবে। বুঝতে কি পারছো নাকি বুঝতে পারো না, একটু কমেন্ট করে জানাও। যদি বুঝতে পারো সেটা একটু জানাও, যদি না বুঝতে পারো যে ভাইয়া ক্লাস ভালো লাগে না, সেটাও জানাও, কেমন। তো এভাবে যদি আমরা পড়তে পারি, তাহলে কিন্তু এই পড়াটা পরীক্ষায় পাস তো করবোই, সারা জীবনে ভুলবো না, কেমন। তো একজন দক্ষ নার্স বা একজন স্কিল নার্স, যেটাকে আমরা নার্সদের ভিতরে স্কিল, কেমন, এক্সপার্টের থেকে স্কিল, স্কিল মানে অনেক বেশি তার ভিতরে তার নলেজ থাকবে। সো এভাবে যদি আমরা নোট করে পড়তে পারি, তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে রেকর্ডেড থাকবে, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমরা অফকোর্স ক্লাসটা শেয়ার করে রাখবা। আর একটা জিনিস, তোমরা সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকো, তাহলে আমি আমাদের কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, বা এই পোস্টের হচ্ছে ক্যাপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে সবাই জয়েন করবা, কেমন। যাতে করে হচ্ছে আমরা সবাই, মানে আমাদের যেহেতু আমাদের যে কি বলে, আমাদের যে মেসেজগুলো আছে, বা আমাদের যে আমরা যখন কখন কি করি, বা আমরা কি কি, যেমন আমি অলরেডি কিন্তু নোট তোমাদের কিছু দিয়ে দিয়েছি, ফান্ডামেন্টাল অফ নার্সিং এর এই বইটা থেকে কিছু নোট ছবি করে দিয়ে দিছি অলরেডি, এবং কিছু
সিনারিও বেসড কিছু কোশ্চেন আমি দিয়ে দিছি তোমাদেরকে বাসায় হোমওয়ার্ক করার জন্য। তো প্রত্যেকটা দিন হোমওয়ার্কের উপরে থাকতে হবে ভাইয়া, ঠিক আছে? কারণ হচ্ছে হোমওয়ার্কের উপরে যদি আমরা না থাকি একটা দিনও আমাদেরকে বসে থাকা যাবে না। সামনে ঈদের দিন আছে, অন্তপক্ষে প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে পড়তে হবে, কেমন? ওকে, তো আমাদের কাছে রিসোর্স আছে ইনশাল্লাহ তোমাদেরকে ভালো করার জন্য। তো আমরা প্রতিদিন তোমাদেরকে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবা আমাদের সাথে। তাহলে কিন্তু আমি অলরেডি কমেন্টে দিয়ে দিলাম আমার আইডি থেকে, সাব্বির মোহাম্মদ তিহান আইডি থেকে আমি দিয়ে দিলাম। ওকে, সো তোমরা হচ্ছে সেখানে সবাই জয়েন করে যাবা, ঠিক আছে? তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি কমেন্টে দিয়ে দিয়েছি। সো হচ্ছে তোমরা এখান থেকে ই করবা, আর পরবর্তীতে এটা শেয়ার করে রাখো। শেয়ার করলে তোমরা ক্যাপশনে এই লিঙ্কটা আবার পেয়ে যাবা, কেমন? ক্যাপশনে যদি এখনো দেই নাই, ক্লাস শেষে দিব। ওকে, সো কিভাবে পড়তে হয় আজকের ক্লাসটাই ছিল এটা। যেহেতু তোমরা আবার মানে তোমাদেরকে আমি বলবো যে বিগিনার্স, সো হচ্ছে তোমার লাইসেন্স পরীক্ষার এভাবে পড়তে হবে, কেমন? যে টপিক পড়বো এটার একদম 14 গোষ্ঠী আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এর কোনো বিকল্প নাই। আমরা যদি এভাবে পড়তে পারি পরীক্ষায়, আমরা অফকোর্স ভালো কেন, একদম অনেক ভালো করার সুযোগ আছে আমাদের, ঠিক আছে? ওকে, তো দেখো, দি নার্স ইজ preparing administer of eye drop to the patient being prepared for cataract surgery. সো হচ্ছে দেখো এখানে একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে ক্যাটারেক্ট সার্জারি। এখন দেখো এখানে যেহেতু ক্যাটারেক্ট সার্জারি আছে, কোশ্চেনটা হচ্ছে মূলত ক্যাটারেক্ট সার্জারি একটা পেশেন্ট নিয়ে। সো দেখো এই ক্যাটারেক্ট সার্জারিটিকে এটা মূলত আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের চোখের যে লেন্স আছে, LENS, বানামটা কি জানি না। ওকে, আমাদের চোখের লেন্স, আমরা যদি চোখে যদি কম দেখি, আমাদের লেন্স যদি কোনো প্রবলেম হয়, এই যে লেন্স আমরা আর্টিফিশিয়াল লেন্স লাগাই, তো এটা যে সার্জারি করে সেটাকে বলে ক্যাটারেক্ট সার্জারি। এটাকে আমরা বলি ক্যাটারেক্ট সার্জারি। হোয়াট নার্সিং অ্যাকশন উড বি নার্স টেক, তো একটা আই ড্রপটা দেওয়ার আগে আমরা মূলত কি অ্যাকশন নিব তাকে চোখে, যেহেতু তার চোখে অপারেশন হয়েছে, তো এখন আমি তাকে একজন নার্স হিসেবে তাকে চোখে ড্রপ দিব। সো কি প্রিকশন মেনটেন করতে হবে, কিভাবে দিতে হবে। দেখো, ওয়াশ হ্যান্ড, তার হাতটা ধুইতে হবে। প্লেস দ্য ড্রপ ইন দ্য কনজাংটিভাল স্যাক। ওকে, সো দেখো এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম, তোমাদেরকে এইগুলো বুঝতে হবে যে কনজাংটিভাল স্যাক কি। তো কনজাংটিভা কি কোথায়? তো কনজাংটিভা হচ্ছে এই যে লোয়ার কনজাংটিভা, আর স্ক্লেরা হয় উপরে। এই আপার স্ক্লেরা, দেখো আপার স্ক্লেরা এবং লোয়ার কনজাংটিভা, এটা ইম্পর্টেন্ট। বিকজ আপার স্ক্লেরাতে আমরা মূলত জন্ডিস দেখি, আর লোয়ার কনজাংটিভে আমরা মূলত অ্যানিমিয়া দেখি। সো অ্যানিমিয়া কোথায় মূলত দেখি আমরা? চোখে, লোয়ার কনজাংটিভা। সো এখানে যে স্যাকটা আছে, স্যাক বলতে বোঝায় একটা সমুদ্র, বা স্যাক বলতে বোঝায় কোনো একটা খালি জায়গা যেখানে কোনো ফ্লুইড থাকে। ওকে, সো এই যে এগুলো আমাদেরকে প্রত্যেকটা অপশনকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সো দেখো, তারপর দেখে পুল দ্য লোয়ার ডাউন অ্যাগেন্স্ট দ্য চেক। ওকে, চিক মানে হচ্ছে এটা থুতনি যেটাকে আমরা বলি। ওকে, তারপর কি ইনস্ট্রাক্ট দ্য প্যাশেন্ট টু টিল্ট দ্য হেড ফরওয়ার্ড, মানে মাথাটা সামনে দিতে হবে। আই অ্যান্ড লুক ডাউন মানে নিচের দিকে তাকাতে হবে। তারপর কি ইনস্ট্রাক্ট দ্য প্যাশেন্ট টু সিকোয়েন্স দ্য আইস শার্ট ইনস্টলিং দ্য আই ড্রপ। আচ্ছা দেখো এখানে কারেক্ট আনসার কি আছে? এক নাম্বার আমাদের হাত ধুইতে হইবে। বি নাম্বার হচ্ছে প্লেস দ্য ড্রপ ইন দ্য কনজাংটিভাল স্যাক, এখানে আমাদের এই যে কনজাংটিভাল স্যাকে এটা দিতে হবে। তারপর কি আছে? সি নাম্বার পুল দ্য লোয়ার ডাউন অ্যাগেন্স্ট দ্য চেক, এটা হচ্ছে আমাদের পুল দ্য লোয়ার লিড হচ্ছে এটা হচ্ছে আমাদের উপরের দিক, মানে চোখটা বন্ধ করতে হবে। সো এটা বলছে, সো কারেক্ট আনসার ইজ ABC। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্যাটারাক্ট সার্জারির আই ড্রপ দেওয়ার জন্য নার্সকে কি করতে হবে। সো এটা একটা সিনারিও বেসড কোশ্চেন। এই সিনারিও বেসড কোশ্চেন তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে। সো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে সিনারিও বেসডের একটা কিছু কোশ্চেন দিয়েছিলাম। সো এমন কোশ্চেন আছে অনেক হিউজ পরিমাণ সিনারিও বেসড, তোমরা সলভ করবা, দেখবা পরীক্ষা যেখান থেকে আসুক তুমি অনেক বেশি ভালো করতে পারবা। কোশ্চেন যেখান থেকে আসুক তুমি ভালো করতে পারবা, কেমন? ওকে, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগছে ক্লাসটা। ইয়েস, এমন ক্লাস আরো হবে, তো সবসময় আমাদের সাথে থাকতে হবে, কেমন? এবং আমরা যে গাইডলাইন দিব, আর একটা জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে, কেমন? কোনো সাজেশন নাই, সবকিছু পড়তে হবে তোমাদেরকে। যা পড়াবো, যতটুকু পড়াবো সেগুলো পড়তে হবে। যেহেতু তোমাদের জন্য ফাইনালি আমরা গাইড নিয়ে আসছি, তোমাদের জন্য ইন্ডিয়া থেকে আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে আসছি এত কষ্ট করে, এবং এটা আলটিমেটলি তোমাদের জন্যই। সো তোমাদের জিনিস আমরা চাই তোমাদেরকে দেওয়ার জন্য, সেটাকে নিতে হবে।
ওকে, এটাকে নিতে হবে, দিলে হবে না, এটাকে অফকোর্স নিতে হবে। ওকে, তারপর দেখো ইনভ্যাসিভ প্রসিডিউর ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কার্ডিয়াক পেশেন্ট। দেখো তোমরা যখন এটাকে যখন সলভ করবা, এখন বুঝতে হবে যে ইনভ্যাসিভ প্রসিডিউর কি। ওকে, ইনভ্যাসিভ এবং নন ইনভ্যাসিভ প্রসিডিউর, ইনভ্যাসিভ আসতে পারে বা নন ইনভ্যাসিভ প্রসিডিউর আসতে পারে। ওকে, তো ইনভ্যাসিভ প্রসিডিউর হচ্ছে আমাদের শরীরের ভিতরে কোনো কিছু সার্জারি করে ঢুকানো বা কোনো কিছুকে ইনসার্ট করার মাধ্যমে আমরা যে টেস্টগুলো করে থাকি, এগুলো হচ্ছে আমাদের দেখো এগুলো হচ্ছে আমাদের ইনভ্যাসিভ প্রসিডিউর। দেখো ইনভ্যাসিভ প্রসিডিউর ভিতরে নর্মালি আমরা মনে করো দেখো এখানে কি আছে, দেখো এখানে সেন্ট্রাল ভেনাস প্রেশার। এই সেন্ট্রাল ভেনাস প্রেশার আমরা মূলত কোথায় দেখি, সেটা হচ্ছে আমরা সিভিলেনের মাধ্যমে আমাদের এটাকে বলে ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। ওকে, তো আমরা জানি যে মনে করো যে এটা আমাদের হার্ট, ওকে, সো সুপিরিয়র ভেনা ক্যাভা আর আমাদের যে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ওকে ওকে, তো এখান থেকে আমরা প্লেস করে মূলত আমরা এই যে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা, এটা আমরা মনিটরের মাধ্যমে চেক করি। ওকে, তারপর দেখো যে ইলেকট্রোকার্ডিওগ্রাম। দেখো এই যে এখান থেকে আমরা দেখো এখানে পরীক্ষা আছে ইনভ্যাসিভ প্রসিডিউর, বাট আমাদেরকে পরীক্ষার জন্য নন ইনভ্যাসিভ প্রসিডিউর কি এটাও জানতে হবে, কারণ পরবর্তী পরীক্ষায় তোমার হয়তো চলে আসলো যে নন ইনভ্যাসিভ প্রসিডিউরটা কি। ওকে, সো তোমরা কোশ্চেন সলভ করার সময় এভাবেই পড়বা যে এইটার সাথে রিলেটেড আর কি কি কোশ্চেন আছে বা অ্যাসোসিয়েটেড আর কি কোশ্চেন আছে বা এটার অল্টারনেটিভ আর কি কি কোশ্চেন আসতে পারে, এগুলা আমাদেরকে পড়তে হবে। তাহলে এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের যে নলেজটুকু গ্যাপ আছে এগুলো ফিল আপ হয়ে যাবে। ওকে, সো দেখো যে ইনভ্যাসিভ প্রসিডিউর আমরা যেটা বলছি যে শরীরে ইনসার্ট করে যে কোনো কিছু প্রবেশ করাই আমরা যেটা হচ্ছে সার্জারি করি, তো এটা হচ্ছে যে ইনভ্যাসিভ প্রসিডিউর। আর হচ্ছে যে আমাদের নন ইনভেসিভ প্রসিডিউর হচ্ছে, আচ্ছা এটা আমরা পড়াবো নন ইনভেসিভটা, আগে আমরা ইনভেসিভটা পড়াই নিই। তো হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, তারপর হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, তো কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, তারপর হচ্ছে এক্সারসাইজ স্ট্রেস টেস্ট, চেস্ট এক্সরে। সো দেখো এখানে ইনভেসিভ প্রসিডিউর আমি যেটা বলছি এটার সাথে মেলে কোনটা কোনটা তোমরা দেখো যে সেন্ট্রাল ভেনাস প্রেশার, ওকে, আর এটা হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। এগুলো হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর, দ্যাট মিনস এটা শরীরের ভিতরে কোনো ইনস্ট্রুমেন্ট ঢুকাইয়া আমরা যেটা যদি কিছু টেস্ট করে থাকি বা যদি কোনো সার্জারি করে থাকি, এটা হচ্ছে আমাদের ইনভেসিভ প্রসিডিউর। আর নন ইনভেসিভ দেখো এখানে আমি কিছু এক্সাম্পল নিয়ে আসি নন ইনভেসিভের, তো তখন এটা তোমাদের সারা জীবন এখন মনে থাকবে যে ইনভেসিভ এবং নন ইনভেসিভ প্রসিডিউর কি। নন ইনভেসিভ, ওকে। আচ্ছা দেখো এই যে ইনভেসিভ প্রসিডিউর ভিতরে আরো অনেক কিছু আছে। এই ইনভেসিভ প্রসিডিউর ভিতরে যদি আমরা এন্ডোস্কোপি করি, এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, কারণ দেখো এই ইনভেসিভ প্রসিডিউরের আগে আমাদের কিছু প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হয়। প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে যদি আমরা কেউ এন্ডোস্কোপি করি, কয়েকদিন আগে তোমরা দেখছো যে ল্যাবএইড হসপিটালে একটা রোগী মারা গেছে যে তার এন্ডোস্কোপি করানোর জন্য। সো দ্যাট মিনস এটাকে আমাকে কিছু প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হয় বা এখানে কিন্তু অ্যানেস্থেসিয়াও দেয়া হয়, কেমন, এটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। সো দেখো এন্ডোস্কোপি, এটার সাথে আমাদের ইনভেসিভ প্রসিডিউর আরো এক্সট্রা কি আছে এটা আমাকে জানতে হবে। সো এটা সবাই একটু পড়ে নিবা যে ইনভেসিভ প্রসিডিউর ভিতরে আর কি কি এক্সাম্পল থাকতে পারে। সো এটা হচ্ছে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ওকে, তো এগুলো হচ্ছে মূলত ইনভেসিভ প্রসিডিউর। তো হচ্ছে দেখো নন ইনভেসিভ প্রসিডিউর একটু পরে নেই। এক্স রে, দেখো এখানে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ওকে, ইকোকার্ডিওগ্রাম যেটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম, তারপরে হচ্ছে যে এক্স রে, তারপর হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, তারপর হচ্ছে নন ইনভেসিভ ডিভাইস ইনক্লুড দ্য হেয়ারিং এর, ওকে। সো এক্স রে, তারপর দেখো সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, তারপরে এই যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, চেস্ট এক্স রে, তারপরে এই যে স্ট্রেস টেস্ট, ওকে, এই যে এক্সারসাইজ স্ট্রেস টেস্ট, ঠিক আছে। তো এগুলো মূলত আমরা করে থাকি নন ইনভেসিভ প্রসিডিউরে। এখানে আরেকটা আছে যে মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর, এটা তোমরা বাসায় পড়ে নিও, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম যে মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর। মিনিমালি, দেখো একটা সার্জারি হয় মিনিমালি, দেখো এটার সাথে আরেকটা আছে মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর, মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর। ওকে, তোমাদের একটু টাস্ক দিয়ে রাখি। এই মিনিমালি ইনভেসিভ প্রসিডিউরটা হচ্ছে
আমাদের শরীরে যেমন আমরা যদি কোনো সার্জারি করি সেখানে অনেক বেশি কাটতে হয়, অনেক বেশি কাটাটা করে তারপর অপারেশন করতে হয়। আর মিনিমালি মানে কম, মিনিমালি বাংলায় মানে হচ্ছে কম, মানে কম ক্ষত করে বা কম ক্ষত করে আমরা যে অপারেশন করি এটা হচ্ছে মূলত আমরা রোবোটিক সার্জারি এটাকে বলি, রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি বা আমরা যে হিস্টেরেক্টমি করি যে সেটা হচ্ছে যে বাইরে থেকে আমরা মনিটরিং করে আমরা যদি ভিতরে কোনো কিছু সার্জারি করি সেটা হচ্ছে মিনিমালি ইনভ্যাসিভ প্রসিডিউর। ওকে, মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর আমরা অনেক সময় আছে রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা হার্টের রিং প্লেসমেন্ট করে বা বাইপাস বাইপাস সার্জারি করে। সো তোমরা একটু এগুলো নিয়ে একটু স্টাডি করবা বাসায় বসে, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, যে কোশ্চেন পড়বা এমনভাবে পড়বা যাতে সারা জীবন মরার আগ পর্যন্ত মনে থাকে, ঠিক আছে? সো এইভাবে পড়তে হবে। সো আজকে ক্লাসটা যদি ভালো লাগে অফকোর্স ক্লাসটা শেয়ার করে দিবা। আর আমাদের আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই টেক্সট বুক বেসড আমাদের হচ্ছে যে আমরা একটা ব্যাচ স্টার্ট করব অল্প কিছু স্টুডেন্ট দিয়ে যারা মূলত ইন্টারেস্টেড বেশি পড়তে। ওকে, সো আমাদের ফার্স্ট কন্ডিশনই থাকবে হচ্ছে তাকে বেশি পড়তে হবে। ওকে, এমন কিছু স্টুডেন্ট নিয়ে হচ্ছে আমরা আমাদের মেইন টেক্সট বুক বেসড আমরা একটা ব্যাচ করব। তো সেখানে হচ্ছে আমরা যে ইন্ডিয়া থেকে যে বইগুলো নিয়ে আসছি আমাদের লাইসেন্সের জন্য বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে বইগুলা, তো সেখানে আমাদের মানে হিউজ রিসোর্স আছে এবং সেই একেবারে সেম প্যাটার্নে কিন্তু তোমাদের কোশ্চেন হয়েছে। ওকে, সো যেসব স্টুডেন্টরা অনেক বেশি পড়তে চায় বা পড়ার আগ্রহ আছে এমন কিছু স্টুডেন্ট দিয়ে আমরা একটা ব্যাচ স্টার্ট করতে চাই যাতে আমরা বলতে পারি যে এখান থেকে 100% স্টুডেন্টই ভালো করছে। তো তাদেরকে আমরা গাইডলাইন দিতে চাই। তো এবং এখানে আমরা এমন কোনো স্টুডেন্ট নিব না যারা পড়তে চায় না। ওকে, এবং যারা পড়তে চায় না এমন কোনো স্টুডেন্টকে আমরা আমাদের সেই ব্যাচে ইনক্লুড করতে চাই না, এক কথায়, ঠিক আছে? ওকে, সো এমন স্টুডেন্ট নিয়ে আমরা একটা ব্যাচ স্টার্ট করবো এবং সেখানে আমরা এমনভাবে স্টুডেন্টদেরকে পড়াবো মানে খুবই খুবই অনেক বেশি আমরা সেখানে স্টাডি করতে চাই এবং সেখানে আশা করি এবং এটা আমাদের পরীক্ষামূলক একটা ব্যাচকে আমরা আসলে খুব ভালো করতে চাই। ওকে, সো এবং এই ব্যাচটাকে সুপার ডুপার হিসেবে তৈরি করে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। ওকে, তো এটা আমাদের শুরু হবে ঈদের পরে ইনশাল্লাহ। তো এর আগে হচ্ছে আমরা আমাদের টেক্সট বুক বেসড আরো কিছু ক্লাস হবে আর কোশ্চেন সলভে এখনো কিছু কোশ্চেন বাকি আছে। সো কোশ্চেন সলভে যদি আমরা করি দেখবে এখান থেকে তোমার নলেজ 50% ওপেন হয়ে যাবে যে কিভাবে মানে তোমার নলেজটা অনেক গুণে বেড়ে যাবে। তো আশা করি যে আমরা যে পড়ছি একটু আগে বা আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম এগুলো তোমার জন্য ইফেক্টিভ কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা শুরু থেকে যারা আমাদের ক্লাসে আসো আজকে ক্লাসটাতে এই ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ হয়েছে কিনা বা এইভাবে পড়লে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো কিনা বা আমার নলেজ বাড়বে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমরা এই স্টাইলে তোমাদেরকে আগামীতে পড়াবো। এটা জাস্ট তোমাদের কাছে ওপিনিয়ন নিচ্ছি, বাট অফকোর্স আমরা তো এটা নিয়ে স্টাডি করছি যে কিভাবে পড়াইলে একজন স্টুডেন্টের ভিতরে নলেজ বেশি গ্যাদার করা যাবে। সো এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তো সবাই পড়তে চায় কিন্তু আলটিমেটলি কিন্তু সবাই পড়ে না, এই জন্য কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। দেখো সেকেন্ডারি প্রিভেনশন। ওকে, আগে আমাদের জানতে হবে যে প্রিভেনশন কত প্রকার। সো প্রিভেনশন হচ্ছে 3 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি আর একটা হচ্ছে টারশিয়ারি। ওকে, দেখ আমাদের হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু এই 3টা পার্ট আছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেল। তো প্রাইমারি লেভেল আচ্ছা যাই হোক, এটা যদিও আমরা অন্য আলোচনা, বাট তোমাদেরকে একটু জানা উচিত। তো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো হচ্ছে আমাদের আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স বা আমরা যেটাকে বলি যে কমিউনিটি ক্লিনিক, এগুলো হচ্ছে প্রাইমারি, পরীক্ষা আসতে পারে এগুলো। ওকে, সো ইউএসসি আর কি বললাম, কমিউনিটি ক্লিনিক। আর সেকেন্ডারি হচ্ছে আমাদের জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি লেভেল কেয়ার সেন্টার। ওকে, সেকেন্ডারি ডিস্ট্রিক্ট হসপিটাল, আচ্ছা এখানে সাদা দেখা যাচ্ছে না। টারশিয়ারি লেভেল হচ্ছে মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট, মেডিকেল কলেজ। ওকে, সো যদি পরীক্ষা আসে যে আমাদের হেলথ কেয়ার সিস্টেম কয় ধরনের, সো আমরা বুঝতে পারবো তো নাকি? তো এখানে হচ্ছে মূলত রেফার সিস্টেম করে। ওকে, তো প্রাইমারি যে হেলথ কেয়ার সিস্টেম বা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেটাকে আমরা বলি, এখান থেকে মূলত হচ্ছে প্রাইমারিকে রোগীকে রেফার করা হয়। রেফার করা বলতে তারা প্রাইমারিলি এখানে ম্যানেজ করে বা যেগুলো এখানে ম্যানেজ করে বাকিটা তারা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে। আবার এখানেও ম্যানেজ করার পরে তারা আবার এখানে রেফার করে পাঠায় হচ্ছে টারশিয়ারি লেভেল হসপিটালগুলোতে। ওকে, সো দেখো অল্টারনেটিভ হচ্ছে তোমাদেরকে আরো একটা জিনিস জ্ঞান দিয়ে দিলাম যাই মনে পড়লো এটার সাথে, যেগুলো হচ্ছে কমিউনিটি হেলথ,
দেখো এগুলো কমিউনিটি হেলথ নার্সিং থেকে আসছে। এই কোশ্চেনটা কমিউনিটি হেলথ। সো কমিউনিটি হেলথের জন্য তোমাদের জন্য হিউজ সুন্দর একটা টপিক আছে, এবং এই বইটাতে হচ্ছে কমিউনিটি হেলথের উপরে একদম প্রত্যেকটা সাবজেক্টে এত সুন্দর করে দেওয়া আছে। অফকোর্স মানে আমি তো ছিলাম, যদিও আমি যখন কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সাম দিছি আমি মনে হয় যে 90-এর উপরে পাইছিলাম। তো হচ্ছে তখন অনেক বেশি সহজ কোশ্চেন হইতো। ওকে, তো আমি কখনোই আসলে এগুলো নিয়ে স্টাডি করি নাই লাইসেন্স পরীক্ষার জন্য। আর তোমরা জানো যে আমি যখন 2017 সালে যখন আমি, সরি একটা জিনিস বলে রাখি। ওকে, সো 2017-তে, ওকে ওকে 2017 যখন লাইসেন্স পরীক্ষা দেই তখন হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা একটা মামলা করি। ওকে, সো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো হচ্ছে যে আমরা এই হাইকোর্ট থেকে কাজ হয় না, পরে আমরা সুপ্রিম কোর্টে যাই। তো সুপ্রিম কোর্টে তোমরা জানো যে দুইটা ডিভিশন আছে, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন। সো সুপ্রিম কোর্টে আমরা রায় পাই কি আমাদের ইন্টার্নশিপ লাগে না। আমাদের কিন্তু ইন্টার্নশিপ লাগে নাই। ইন্টার্ন আমাদের লাগে না। আমি তো বিএসসি কমপ্লিট করছি, আমার 6 মান্থের ইন্টার্নশিপ লাগে না। আমার আগেও লাগছে, 2 ব্যাচ পরেও লাগছে। কিন্তু আমরা ইন্টার্নশিপ হচ্ছে আমাদের তখন কারিকুলাম হয়েছে, ইন্টার্নশিপ ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো আমাদের এই ছিল যে আমাদের যেহেতু কারিকুলাম ছিল না, আমরা কেন লাইসেন্স পরীক্ষা দেবো, সরি আমরা কেন ইন্টার্নশিপ করবো। সো আমরা কিন্তু এই যে হাইকোর্ট থেকে রায় দিছে যে তাদের ইন্টার্নশিপ লাগবে না, তারা ইন্টার্নশিপ ছাড়াই পরীক্ষা দেবে। তো আমরা কিন্তু আমাদের সেই ইন্টার্নশিপ ছাড়াই আমরা কিন্তু লাইসেন্স পরীক্ষা দিয়েছি। তা কই আমাদের কি নলেজ কম? আমরা কি সরকারি চাকরি করি না? আমরা কি প্যাশন ম্যানেজ করতেছি না ইন্টার্নশিপ ছাড়া? সো ইন্টার্নশিপ একটা লেম এক্সকিউজ, এবং পৃথিবীর কোথাও ইন্টার্নশিপ নাই। সাবকন্টিনেন্টে হয়তো ইন্ডিয়াতে ইন্টার্নশিপ আছে, দুনিয়ার আর কোথাও নার্সিং এ কোনো ইন্টার্নশিপ নাই। ঠিক আছে, হয়তো সরাসরি পরীক্ষা হয়, ডিরেক্টলি হয়তো তাদের রেজিস্ট্রেশন পরীক্ষা হয়, এর মাধ্যমেই সে হয়ে যায়। তো একদম ইন্টার্নশিপটা একটা বাজে একটা বিষয়, এটা কখনোই সাপোর্ট করি না ইন্টার্নশিপটা। এবং আমার সময় আমি সহ 34 জন প্রায় আমরা এই মামলা করে আমরা ইন্টার্নশিপটা চাইছিলাম যে বাংলাদেশটা একবার পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য। তখন যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, অত টাকা ছিল না, তারপরে 10 লাখ টাকা খরচ করছি তখন সেই 2017 সালে। কেমন একদম স্টুডেন্ট পাস করার তারপর দেখো কি হয়েছে, ইন্টার্নশিপ না হওয়ার ফলে আমরা কি বেনিফিটটা পাইছি সেটা হচ্ছে, দেখো মনে করো এখানে 6 মাস ইন্টার্নশিপ না করে আমাদের ব্যাচের মনে করো যে 3000 স্টুডেন্ট কি করলো, এই 6 মাস জব করছে। তো ম্যাক্সিমাম কক্সবাজারে চলে গেছে, তাদের ম্যাক্সিমাম স্যালারি ছিল 50,000 টাকা। এই 6 মাস 50,000 টাকা করে যদি 2-3 হাজার স্টুডেন্ট স্যালারি পায়, কত কোটি টাকা ইনকাম হয়েছে তাদের। ওকে, সো ইন্টার্নশিপ করার পরে তোমাদের তো মনে হয় বেতনও দেয় না, সরি তোমাদের তো মনে হয় যে স্যালারি দেয় না, যে 5,000 টাকা দেওয়ার কথা ছিল। সো ইন্টার্নশিপ কেন করতে হবে? তুমি তো ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত একবারে একজন স্টাফের মতো সকাল বিকাল নাইট করে আসতেছে, আবার কেন ইন্টার্নশিপ দরকার ভাই? এটা তো আমি বুঝি না। সো হচ্ছে যাই হোক, এটা জাস্ট আমার কথা বললাম। এখন যেহেতু কারিকুলামে চলে আসছে, সো এটা নতুন করে আসলে বাদ দেওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, আমি বলি যে সেকেন্ডারি প্রিভেনশনের কি কি ইনক্লুডিং আছে। সো তার আগে এই যে প্রিভেনশন কত প্রকার এটা তোমাদেরকে জানতে হবে, যে ফার্স্ট, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। ওকে, তো এখন জানতে হবে যে লেভেল অফ প্রিভেনশন, এটা হচ্ছে যে প্রাইমারি। ওকে, সো দেখো এই যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। তো দেখো এই যে আমাদের সেকেন্ডারি প্রিভেনশনের ভিতরে কি কি ইনক্লুড আছে, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। তারপর দেখো অপশন বিতে আছে যে হেলথ প্রমোশন মানে হচ্ছে হেলথ প্রমোশনটা বলতে কি বোঝায়, যে স্বাস্থ্যের উন্নতি। এবং স্বাস্থ্যের উন্নতি আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে মূলত সরকার করে। যে সরকার কি করতে পারে, যে দেশের অর্থনৈতিক মানে কি বলে স্বাবলম্ব অনেক বেশি, বা সোসাইও ইকোনমিক কন্ডিশন অনেক বেশি, তাদের হেলথ প্রমোশনটা ভালো হয়। দ্যাট মিনস মনে করো আমাদের কি বলে ওটাকে, যে আমরা যদি আমাদের কি বলে স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু হেলথ প্রমোশন হবে। তারপর দেখো স্ক্রিনিং টেস্ট, তারপর আছে রিহ্যাবিলিটেশন, ইমিউনাইজেশন। ওকে, দেখো এর মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে টার্সিয়ারি লেভেল যেটা আমি বলছিলাম প্রিভেনশন, তো একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। তো প্রাইমারি হচ্ছে যে এখানে কোনো ডিজিজ থাকবে না, মানে একজন সুস্থ মানুষ, মনে করো এই প্রাইমারি প্রিভেনশনটা অ্যাপ্লাই করা হবে আমার উপরে। তোমরা যারা যারা সুস্থ আছো, প্রাইমারি প্রিভেনশন হচ্ছে তোমাদের উপরে অ্যাপ্লাই করতে হবে। আর সেকেন্ডারি প্রিভেনশন যার ভিতরে হচ্ছে মূলত কোনো ডিজিজ অলরেডি ঢুকে গেছে, সে হচ্ছে যে তার সেকেন্ডারি প্রিভেনশন করবে। আর মনে করো আমার রোগ ভালো হয়ে গেছে, হইলো কি, যে মনে করো আমার কোভিড-19 হওয়ার পরে আমার লাংস অনেক বেশি
ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনো আমার এটা সিমটম আমি বহন করতেছি। সো আমার জন্য হচ্ছে রিহ্যাবিলিটেশন আমার জন্য কি করা যায়। সো তোমাকে আগেই বলে রাখি, এই যে রিহ্যাবিলিটেশন সেটা হচ্ছে রোগ সারার পরে তোমার ভিতরে যদি কোনো ডিসএবিলিটি ডেভেলপ করে, তোমার জন্য যে প্রসিডিউরটা হবে সেটা হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। ওকে ওকে, মনে করো তুমি তোমার রোগের জন্য একটা পা ফালাই দিলা। ওকে, তো দ্যাট মিনস তোমাকে রিহ্যাবিলিটেশন কিভাবে করা যায় সেটা হচ্ছে তোমাকে আর্টিফিশিয়াল আরেকটা লিম্ব লাগাইতে হবে। ওকে, যেটা সিআরপি করে বা বাংলাদেশ বা ব্র্যাক করে। ওকে, সো এটা হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন, তো দেখো যে প্রাইমারি, তো আমাদের সেকেন্ডারি প্রিভেনশন ভিতরে কি ছিল, কারেক্ট অ্যান্সার মনে করো এআরসি। তো আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট দ্যাট মিনস তোমার ভিতরে যদি কোনো সিমটম দেখা দেয়, কোনো রোগের যদি সিমটম দেখা দেয়, সেটা হচ্ছে মনে করো তোমার ভিতরে দেখা গেল যে মনে করো তোমার ইপিগ্যাস্ট্রিক পেইন দেখা গেল আর কি একটা পেশেন্টের ভিতরে, দ্যাট মিনস তাকে বুঝতে হবে যে তার কোনো ধরনের ইন্টারনাল কোনো প্রবলেম আছে বা কোনো ডিজিজে সে আক্রান্ত। তো তখন হচ্ছে, বা আমাদের যদি ইপিগ্যাস্ট্রিক পেইন হয়ে থাকে, এটা আমাদের লিভার বা আমাদের কি বলে ওটা পিত্তে পাথর হওয়া, তো এমন কিছু ডিজিজ হতে পারে। সো এটাকে কিন্তু আর্লি ডায়াগনোসিস, দ্যাট মিনস সেকেন্ডারি প্রিভেনশন তোমাকে বুঝতে হবে যে তোমার ভিতরে রোগের সিমটম অলরেডি আছে, ঠিক আছে, সিমটম অলরেডি আছে। সো তোমাকে কি করতে, এটাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। তারপর হচ্ছে যে তারপরে স্ক্রিনিং টেস্ট আমরা করতে পারি, যে হল আমাদের এমন সিমটম যাদের মধ্যে আছে তাদেরকে আমরা স্ক্রিনিং টেস্টটা করে দেখতে পারি যে তাদের ভিতরে আর কোনো যে একই রোগে কেউ আক্রান্ত আছে কিনা। তো দেখো এই দুইটা যদি আমাদের এ আর সি, এ এবং সি যদি আমাদের সেকেন্ডারি প্রিভেনশন হয়, আমাদের প্রাইমারি প্রিভেনশন কি ছিল, ইমিউনাইজেশন। দ্যাট মিনস আমি ইমিউনাইজেশন নিব, কারণ আমি একজন সুস্থ মানুষ, আমি রেগুলার টিকাগুলো নেব। যেমন আমি কোভিড ভ্যাকসিন নিয়েছিলাম, সো দ্যাট মিনস আমি এই কোভিড থেকে বাঁচার জন্য আমি একজন সুস্থ মানুষ, আমি ইমিউনাইজেশন নিচ্ছি। তারপর যে হেলথ প্রমোশন, আমার ভিতরে সরকার মনে করে আমি বা আমি আমার স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, দ্যাট মিনস আমার হেলথ প্রমোশন আমি করতেছি। সো এই দুইটা সুস্থ মানুষের উপরে আমরা যেগুলো অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আর যেগুলা তার ভিতরে সিমটম দেখা যাওয়ার পরে আমরা যেগুলা টেস্ট করবো সেটা হচ্ছে যে প্রিভেনশন করবো সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর রোগ ভালো হয়ে যাওয়ার পর যদি তার ভিতরে কোনো ডিসএবিলিটি থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। ওকে, ক্লিয়ার কিনা তোমরা একটু বলো, ক্লিয়ার কিনা তোমরা একটু বলো, তোমরা বুঝছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। এইভাবে গাইডলাইন পড়ালে আমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে। আমরা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আমি আসলে তোমাদেরকে এইভাবে পড়াতে চাই যাতে করে হচ্ছে যে তোমরা অনেক বেশি ভালো করতে পারো, বা তোমরা ভালো করলে অফকোর্স এটা আমাদের জন্য অনেক বেশি ভালো, এবং এক কথায় আমাদের নার্সরা অনেক বেশি নলেজেবল হোক বা অনেক বেশি স্কিলফুল হোক, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি চাওয়া পাওয়া। এর থেকে আর বেশি চাওয়া পাওয়া নাই। ওকে, সো দেখো এখন প্রিভিশন নিয়ে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন, মানে মরার এখন যত কোশ্চেন আসবে ইনশাআল্লাহ তোমরা এটা অ্যান্সার করতে পারবা। বাট এই কোশ্চেনটা যদি তোমরা শুধু মুখস্থ করে যাইতা, এটা ডিপলি যদি কিছু না জানতা, তাহলে কিন্তু পরীক্ষায় নেক্সট পরীক্ষায় যদি এটা দিয়ে কোশ্চেন আইতো তুমি কিন্তু পারতা না। ঠিক আছে, ওকে, সবাই বলছো ক্লিয়ার? ইয়েস, আমরা এভাবে পড়বো এবং আমাদের ঈদের পরে যে ব্যাচটা স্টার্ট হবে ইনশাল্লাহ আমরা সেখানে এই লেভেলে এমন তোমাদেরকে এমনভাবে পড়াবো ইনশাল্লাহ তোমরা সেখান থেকে খুবই ভালো করতে পারবা, এবং তারা শুধুমাত্র ভালোই করবে না, এবং তারা তাদের এই নলেজটা তাদের সারা জীবন সে অ্যাপ্লাই করতে পারবে নার্সিং ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ বলছে রিনি আক্তার। অনেকেই কমেন্ট করছে, কমেন্ট পপিয়া ইসলাম রাহি, অনেকের কমেন্টই পড়তে পারলাম না, এই জন্য সো সরি। সো আচ্ছা, এরপরে পড়বো যেদিন সময় থাকবে, কারণ আজকে আমার মেইন টার্গেটটাই হচ্ছে তোমরা কোশ্চেন সলভ কিভাবে করবা বা কিভাবে পড়বা। ওকে, তো অনেক হয়তো তোমরা এগুলো মানে বের করতে পারবা না, তো আমরা এগুলো তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ যেভাবে পড়ানো লাগে। তো অনেক বেশি পড়তে হবে, এটাই মাথায় রাখো। তো এখন থেকে প্রিপারেশন নাও, আমাদের সাথে তোমরা যারা থাকতে চাও তোমরা অফকোর্স এই মেন্টালিটি নিয়েই থাকতে হবে যে অনেক বেশি পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এটা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর, এবং ফান্ডামেন্টাল অফ নার্সিং এর ভিতরে হিউজ পরিমাণ কোশ্চেন তোমাদের পরীক্ষা আসছে আমি দেখছি, এবং এখানে সিনারিও বেসড প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে যে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে। ওকে, সো ফান্ডামেন্টাল অফ নার্সিং এগুলা, এবং এরপরে মিডওয়াইফ তোমরা যারা আসছো যে ফান্ডামেন্টাল মিডওয়াইফারি, সো মিডওয়াইফারি আমাদের কিছু ক্লাস হবে, ডক্টররা ক্লাস নিবে, সো এখানে আমরা এবং মিডওয়াইফরা ক্লাস নিবে। সো যত মানে অ্যাডভান্স লেভেলে নলেজ দেওয়া যায় আমরা ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করব। আর এবার তো যেহেতু প্যাটার্ন আমরা বুঝে গেছি যে কিভাবে হয়, রিসোর্স অলরেডি চলে আসছে আমাদের কাছে, কন্টেন্টগুলো আমাদের কাছে আছে খুব ভালো ভালো। সো ইনশাল্লাহ যেগুলো পড়াবো তোমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষায়
ভাইয়া মেঘলিনা মেরি বলছে গ্রুপে ভর্তি হতে চাই। ইনশাল্লাহ আমরা একটা ব্যাচ করব, সেখানে অল্প কিছু স্টুডেন্ট রাখবো, তবে এদের মেন্টালিটি সবার থাকতে হবে একই ধরনের মেন্টালিটি যদি থাকে, তাহলে আমরা এখান থেকে আউটকামটা খুব ভালো পাবো। যেহেতু পরীক্ষা অনেক বেশি কঠিন হবে, সো এখানে কম পড়ে পাশ করার কোনো সুযোগ নাই। সো যারা বেশি পড়তে চায়, তো এমন মেন্টালিটি যাদের আছে তাদের নিয়ে আমরা একটা ব্যাচ স্টার্ট করবো, এবং সেখানে আমরা টেক্সট বুক বেসড এমনভাবে পড়াবো, ইনশাল্লাহ পরীক্ষা পাস তো করবেই করবে, আগামীতে সরকারি চাকরির জন্য তার প্রিপারেশন হয়ে যাবে, এবং এই নলেজটা যাতে সে একজন স্কিল নার্স হিসেবে সারা জীবন সে অ্যাপ্লাই করতে পারে, এবং সে যদি দেশের বাইরেও পরবর্তী মুভ করতে চায়, তার যাতে 90% প্রিপারেশন এই কোর্সটার মাধ্যমে হয়ে যায়। কেমন? ওকে, সো ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, দেখো অ্যাংজাইটি কি কি অপশন, অ্যাংজাইটি, ফিয়ার অফ ফিলিং ওভার কনফিডেন্ট, স্টেরিওটাইপিং, আনউইলনেস টু চেঞ্জ। ওকে, দেখো এই যে স্টেরিওটাইপিং কি, স্টেরিওটাইপিং হচ্ছে যে এক এক সময় এক এক ধরনের, মানে গতানুগতিক আমরা যে চিন্তা ভাবনা করি, তো এটা হচ্ছে স্টেরিওটাইপিং। তো আমাদের হচ্ছে যে এর থেকে আরো অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করা। ওকে, সো ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন কি আছে, এই নাম্বারে দেখো অপশন, যেহেতু ফান্ডামেন্টাল অফ নার্সিং এবং কমিউনিকেশন আমরা সবাই পড়ে আসছি, সো দেখো এ নাম্বার হচ্ছে অ্যাংজাইটি, ডি হচ্ছে যে আমাদের স্টেরিওটাইপিং, আর ই হচ্ছে আমাদের আনউইলনেস টু চেঞ্জ। যাই হোক, এটা নিয়ে পড়ানোর বেশি কিছু নাই, দেখি পরে আর কি কোশ্চেন আছে। দেখো যে দেখো এটা একটা রিসার্চের কোশ্চেন, তো এগুলো তোমাদেরকে কিভাবে পড়তে হবে, রিসার্চ তো তোমরা অনেকেই পড়ে আসো নাই, বা অনেকেই তোমার বাংলাদেশ তো 90% কলেজে রিসার্চের টিচারই নাই, কি পড়াইবে। ওকে, আমিও অ্যাডমিশন হতে চাই। আচ্ছা, তো হচ্ছে এই জন্য আমরা চাচ্ছি যে তোমরা যারা যারা আমাদের একই মেন্টালিটি, যদি আমরা বেশ কিছু স্টুডেন্ট পেয়ে যাই, তাদেরকে নিয়ে আমরা একটা ব্যাচ স্টার্ট করবো, যাতে করে আমরা 100% এখান থেকে পাস, এখান থেকে যাতে একটা স্টুডেন্টও যাতে খারাপ না করে, তো এমন যাতে আমরা এদেরকে হাই কোয়ালিটি হিসেবে তৈরি করে ফেলতে পারি। তো এইভাবে আমরা একটা ব্যাচ স্টার্ট করব, অনলি একটা ব্যাচ থাকবে আমাদের, এবং এখানে খুব খুব ভালো যারা খুব মোটিভেটেড এবং খুব যারা ভালো এনার্জেটিক পড়ালেখার ক্ষেত্রে, তাদেরকে নিয়ে আমরা একটা ব্যাচ স্টার্ট করব। এবং ইনশাল্লাহ আমরা, যেহেতু আমাদের কাছে এখন অনেক বেশি রিসোর্স আছে তোমাদেরকে পড়ানোর জন্য, তো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমার লাইসেন্স পরীক্ষা 100%, এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাস্ট বি 100% তোমরা এখান থেকে ইফেক্টিভ হবা। দেখো নন প্রবাবিলিটি স্যাম্পলিং, আর দেখো এই যে স্যাম্পলিং দুই ধরনের, এটা ছাড়া আরেকটা আছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটু দেখি কি আছে। ওকে, তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং, আর দেখো এই যে দেখো এখানে তোমার, যদিও আমি যেহেতু রিসার্চের টিচার না, তো রিসার্চের টিচাররা তোমাকে এই রিসার্চ নিয়ে যেহেতু কয়েকটা কোশ্চেন আসছে, তো এটা নিয়ে অনেক বেশি রিসার্চ অনেক বেশি কঠিন না, রিসার্চ অনেক বেশি সহজ। ওকে, আমারও একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, আমার একটা ইন্টারন্যাশনাল আর্টিকেল আছে। তো কোভিডকালীন সময়, আমি তো বললামই যে কোভিডকালীন সময় বাংলাদেশের ফার্স্ট যে রিসার্চটা, এটা আমি ছিলাম। তো হচ্ছে এটা ইন্টারন্যাশনালি পৃথিবীর মানে যত বড় বড় রিসার্চ কাউন্সিল আছে সবগুলোতে এখনো আছে। তো আমি ওইটার লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো এক ফাঁকে, তোমরা একটু দেখে আসবা যে এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা একদম আমেরিকা থেকে শুরু করে প্রত্যেক দেশের ওয়েবসাইটে এই রিসার্চটা আছে। কেমন? এবং এই রিসার্চটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হাই র্যাঙ্কিংয়ের একটা রিসার্চ আমরা করেছিলাম। ওকে, সো দেখো যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা আছে কি শুধু প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, এখন জানতে হবে যে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি কি। এটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যে যতগুলো মানুষ থাকবে সবাই পার্টিসিপেট করতে পারবে এই রিসার্চ। ওকে ওকে, দেখো এখানে যে তোমাদেরকে আমাদের এই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে আমাদের কি আছে দেখো, কনভিনিয়েন্স স্যাম্পলিং, পারপাস স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। তো হচ্ছে আমাদের, তোমাকে জাস্ট একটু বেসিকটা বলে রাখি, তো রিসার্চ নিয়ে আমাদের ক্লাস অন্যরা নিবে, তো রিসার্চ নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, সো এই ক্লাসগুলো তোমরা করবা। তবে হচ্ছে দেখো এই যে আমি জাস্ট তোমাদেরকে একটু বেসিক নলেজ দিয়ে রাখি, যে তোমরা পড়ার ক্ষেত্রে যেভাবে পড়বা সেটা হচ্ছে, যেহেতু এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে, তোমাদেরকে জানতে হবে যে প্রবাবিলিটি স্যাম্পলিংটাও কি। এটা হচ্ছে যে যতগুলা আমাদের স্যাম্পলের ভিতরে যতগুলো পার্টিসিপেন্ট থাকবে, সব পার্টিসিপেন্টই সেখানে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু দেখো এই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল থেকে বা একটা গ্রুপ অফ পার্টিসিপেন্ট থেকে সবাই সেখানে পার্টিসিপেট করতে পারছে না। ওকে, দ্যাট মিনস দেখো প্রত্যেকটা বাছাই করে বা যাচাই করে অল্প কিছু পার্টিসিপেন্ট রাখা হয়েছে, এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আর প্রবাবিলিটি স্যাম্পলিং যদি হইতো, এখানে সবাই মানে সমান অধিকার থাকতো ওদেরকে পার্টিসিপেট করার জন্য এই রিসার্চে, ঠিক আছে। ওকে, দেখো এই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে কি আছে, কোটা স্যাম্পলিং,
দেখো এ বি ডি, আমরা একটু দ্রুত শেষ করব। এ বি, দেখো এই যে কনভিয়েন্স স্যাম্পলিং, ওকে, তারপর হচ্ছে যে কোটা স্যাম্পলিং, আর একটা কি আছে, ডি স্নোবল স্যাম্পলিং। ওকে, তো আমরা তো বুঝে গেলাম এটা, তাই না মোটামুটি? তো এটা নিয়ে আমরা একটু ক্লাস করব। তো হচ্ছে সোহানা সোহানা আমাদের কমেন্ট করছে যে ভাইয়া অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম যে কি পড়বো, কিছুই বুঝতে পারছিলাম না, আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমি পারবো সামনের দিকে। অবশ্যই না পারার কিছু নাই, একটা সত্যি কথা বলতে না পারার আসলে কিছু আমি দেখছি না, বা এখানে ফেল করারও কোনো কারণ নাই। আমি দেখছি না যে এখানে ফেল করার মতো কিছু আছে বা ফেল করতে হবে। ওকে, আমি শুধু দেখতে পাচ্ছি যে এখানে শুধু সাকসেসটা আমরা। তো হচ্ছে আমাদের নেগেটিভটা অফকোর্স আমাকে একটা প্রিপারেশন নেওয়ার আগে নেগেটিভটা বাদ দিয়ে পজিটিভ দিকটা নিয়ে আমাকে আগাইতে হবে। ওকে, তো তোমাদের ভিতরে এতদিন পর্যন্ত যে এটা ছিল যে আমরা আসলে রিসোর্সটা কি পড়বো, আসলে পড়বোটা কি, এটা নিয়ে একটা টেনশন ছিল। সো কি পড়বা এটা তো আমরা তোমাদেরকে বলেই দিব, যেহেতু আমাদের কাছে অলরেডি আমরা রিসোর্স আমাদের কাছে আছে। সো তোমাদের পড়ার জন্য ইনশাল্লাহ এগুলো পড়লেই পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। এক্সাম কি সেপ্টেম্বরে আগে হওয়ার, যদি আগে হওয়ার সম্ভাবনা থাকে তোমরা প্রিপারেশন নিতে থাকো। সো এক্সাম কবে হবে এটা নিয়ে টেনশন না করে তোমার প্রস্তুতি ভালো কিনা বা তুমি প্রস্তুতি নিচ্ছ কিনা এটা নিয়ে আগে ভাবো। তাহলে তোমার প্রস্তুতি ভালো হলে তোমার পরীক্ষা যদি 1 মাস পরে হয় বা 2 মাস পরে হয়, তুমি কিন্তু অফকোর্স সাকসেস হতে পারবা। ওকে, সো আমাদের মনে হয় যে আমাদের ফোকাস করা উচিত মেইন জিনিসটার উপরে। দেখো মোস্ট কমন কজেস অফ দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এখানে কিছু অপশন আমরা কোশ্চেনে পাই নাই। তোমরা যদি কেউ এটা যদি তোমাদের কারো মনে থাকে যে বাকি অপশনগুলো কি ছিল তাহলে এটা বলে দিব। তো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এবং আয়রন ডেফিসিয়েন্সি। ওকে, যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। দেখো এ প্যাশেন্ট হু হ্যাজ ডায়রিয়া, দেখো দেখো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে এটা একটা সিনারিও বেসড কোশ্চেন, এটা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর একটি কোশ্চেন, অথবা এটি আচ্ছা দেখো এ প্যাশেন্ট হু হ্যাজ ডায়রিয়া। ওকে, তো মূলত একটা ডায়রিয়া প্যাশেন্ট নিয়ে আমরা কাজ করব। সো কোশ্চেনটা আমাকে পড়ার আগেই কি বুঝতে হবে যে ডায়রিয়া নিয়ে আমাকে মানে বিস্তারিত জানতে হবে, ইন ডিটেলস। আমাকে এই ডায়রিয়া নিয়ে আমাকে ডিটেলস জানতে হবে। তাহলে এই ডায়রিয়া নিয়ে সিনারিও এই একটা কেন, যদি 100টা সিনারিও বেসড কোশ্চেন আছে তুমি অফকোর্স পারবা। ঠিক আছে, তো ডায়রিয়া সাইন সিমটম, তারপর এটার ম্যানেজমেন্ট, তারপর এটা কজেস, এগুলো আমাদের টোটালটা যদি আমরা জানতে পারি অফকোর্স এই সিনারিও যেখান থেকে আসুক আমরা কিন্তু অফকোর্স ভালো করতে পারবো। সো দেখি কি কি অপশন আছে এখানে। তো দেখো পাস্ট, দেখো ডায়রিয়া আছে পাস্ট 4 days। তো তোমাকে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসলে তো অফকোর্স একটু অ্যানালাইসিস করতেই হবে। তো দ্য পাস্ট 4 days মানে গত 4 দিন যাবত তার ডায়রিয়া আছে। হোয়েন অ্যাসেসিং এ প্যাশেন্ট, যখন তুমি একজনটাকে পেশেন্টটাকে অ্যাসেস করবা, দ্য নার্স ক্যান গেট দ্য ফলোয়িং ফাইন্ডিং। কি কি পেতে পারো তুমি একটা পেশেন্টের ক্ষেত্রে? মনে করো আমার 4 দিন যাবত ডায়রিয়া আছে, তুমি আমাকে চেক করবা, তুমি আমাকে কি বলে যে অ্যাসেস করে তুমি আমার ভিতরে কি কি পাইতে পারো। দেখো কি আছে, হাইপোটেনশন, হাইপোটেনশন, তারপর দেখো যে ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া মানে পালস কমে যাওয়া, আর হাইপোটেনশন মানে হচ্ছে তোমার বিপি কমে যাওয়া, দ্য ফল অফ বিপি, ব্লাড প্রেশার কমে যাওয়া। হাইপারটেনশন মানে বৃদ্ধি পাওয়া। ওকে, হাইপারটেনশন। আচ্ছা, তারপর দেখো এই যে ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে পালস রেট ডিক্রিজ পালস রেট। ওকে, উইকনেস, তারপর হচ্ছে কি পেরিফেরাল ইডিমা। পেরিফেরাল ইডিমা হচ্ছে আমাদের যে কি কি বলে ওটা, আমাদের পায়ের যে ফুলে যায় এটাকে বলে পিটিং ইডিমা বলি, পিটিং ইডিমা। পিটিং ইডিমা মানে চাপ দিয়ে ছেড়ে দিলে এটা হচ্ছে যে এটাকে ব্যাক করতে অনেক বেশি সময় লাগে। ওকে, এটাকে বলি পিটিং ইডিমা বা পেরিফেরাল ইডিমা, পেরিফেরাল ইডিমা। তারপরে পুওর স্কিন টার্গার, পুওর স্কিন টার্গার এটা হচ্ছে কি, দেখো এই যে পুওর স্কিন টার্গার হচ্ছে যদি কারো যদি মানে অনেক বেশি ডিহাইড্রেশন থাকে, সেটা হচ্ছে আমরা স্কিনটা এভাবে ধরে যদি ছেড়ে দেই এটা সঠিক স্থানে আসতে অনেক বেশি সময় লাগবে। এটার নাম হচ্ছে পুওর স্কিন টার্গর, পুওর স্কিন টার্গর। ওকে, আচ্ছা, সো দেখো এখানে আমরা 4 দিন যাবত একটা পেশেন্ট যদি ডায়রিয়া থাকে সে আমাদের কাছে আসলে আমরা কি কি ফাইন্ডিংস পেতে পারি তাকে। দেখো এ নাম্বার, আমরা হাইপোটেনশন, তার কিন্তু বিপিটা বেড়ে যাবে এবং তার কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হবে, তার কিন্তু থাকবে সে ট্রাকিকার্ডিয়া। ঠিক আছে, কারণ আমাদের বিপি যখন হচ্ছে যে ডিক্রিজ হবে তখন পালস রেট বেড়ে যাবে। ঠিক আছে, আবার বিপি যখন কমে যাবে তখন পালস রেট বেড়ে যাবে। যেমন আমাদের জ্বর যখন হয়, আমাদের জ্বর হলে কিন্তু প্রেশার বেড়ে যায়,
একটা ফিভারের প্যাশেন্ট যদি তোমার কাছে আসে, বা যদি এখানে আসে যে একটা প্যাশেন্ট 4 দিন যাবত ফিভার আছে, তার ভিতরে কি কি থাকতে পারে? সো এখানে তখন তার হাইপারটেনশন থাকবে এবং ওকে, তখন তার প্রেশার বাড়বে, ঠিক আছে? তখন এবং এই যে হচ্ছে যে তোমার এই যে ব্র্যাডিকার্ডিয়ার জায়গা থেকে ট্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে? তারপর উইকনেস থাকবে, তারপর পেরিফেরাল। আচ্ছা যাই হোক, ফিভারটা বাদই দিলাম। তবে এটা তোমাদেরকে জানতে হবে যে ফিভার হলেও আমাদের যখন জ্বর হয় তোমরা আচ্ছা তোমাদেরকে আরেকটা বেসিক, যদিও মানে জ্বর নিয়ে যেহেতু কথা বলতেছি, তো মনে করো তোমার জ্বর হইলো, এখন মনে করো যে এখন আমরা যে বলি যে তাকে একটু পানি দিয়ে শরীরটা মোছাই দেন, এখন এটা আমার কোশ্চেন আছে, এটা কি হট ওয়াটার দিব নাকি কোল্ড ওয়াটার দিব? হট ওয়াটার দিয়ে মোছাবো নাকি কোল্ড ওয়াটার দিয়ে? তোমরা একটু কমেন্ট করে জানাও কে কে এটা পারো। আমরা যে তার শরীরটা যে মোছাই দেবো সেটা আমরা হট ওয়াটার দিব নাকি কোল্ড ওয়াটার দিব? সো দেখো, এই যে আমরা আমাদের পাস্ট 4 ডেজ, আমাদের 4 দিন যাবত যদি কোনো ডায়রিয়া পেশেন্ট থাকে, তাকে আমরা অ্যাসেস করে কি পেতে পারি? দ্যাট মিনস হচ্ছে আমরা হাইপোটেনশনটা পেতে পারি, যে তার বিপিটা কমে যাবে, তার সি নাম্বার উইকনেস থাকবে এবং কি পুয়ার স্কিন টার্গর এটা থাকবে। ওকে, তো এটা এই সিমটা তো বললামই, যে তো আমরা স্কিনটাকে এক জায়গায় করে নিয়ে আসলে এটাকে ছেড়ে দিলে ব্যাক করতে সময় নিবে। ওকে, কোল্ড ওয়াটার, একজন বলছে কোল্ড ওয়াটার। আচ্ছা, সীমা বলছে আর হট ওয়াটার। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এইটাই কিন্তু দেখো, একজন না একটা হসপিটালে জ্বর নিয়ে আমাদের একেবারে মনে করো প্রাইমারি যে কাজটা থাকে, যে তাকে মূলত আমরা হট ওয়াটার দিয়ে মোছাবো না নাকি কোল্ড ওয়াটার দিয়ে, এটা কারেক্ট আনসার কিন্তু হচ্ছে হট ওয়াটার দিয়ে, ঠিক আছে? তো এটা কারণ হচ্ছে যে আমাদের যে যখন ব্লাড ভেসেলগুলো থাকে, দেখো আমাদের এই যে জ্বরটা হয় মানে শরীরের ভিতরে আমাদের কোনো জীবাণু ঢুকছে, বা শরীরের ভিতরে আমাদের যেটাকে আমরা আমাদের অ্যান্টিজেনটাকে আমাদের পরবর্তী যে হয় কি বলে, ওটাকে বলে যে বি সেল, আমাদের বি সেলটা যখন আমাদের অ্যান্টিবডিতে রূপান্তরিত হবে, দ্যাট মিনস ওই টাইমটাতে কি হয়, আমরা যখন ওই যে ফাইটিংটা করে আমাদের অ্যান্টিবডি যখন শরীরে তৈরি হয়ে যায়, তখন আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো ডায়ালেট হয়। ওকে, এটাকে বলে ভ্যাজোডাইলেটেশন। দ্যাট মিনস আমাদের যখন জ্বর হয়, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের শরীরের সেলের গরম না, এটা হচ্ছে আমাদের ব্লাডের যে গরমটা, এটা কিন্তু বেড়ে যায়। ওকে, তো হচ্ছে তখন আমাদের এই যে ভ্যাজোডাইলেটেশন, যদি আমরা ঠান্ডা পানি দেই, তখন কি হবে, এটা কিন্তু এই ভ্যাজোডাইলেটেশনটা ছোট হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই জ্বরটা কিন্তু তখন আরো বাড়তে পারে পরবর্তীতে। তো আমরা ঠান্ডা পানি দিয়ে যখন শরীর মোছাবো, তখন যেটাকে আমরা বলি যে আমাদের শিলকাটা দেয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রত্যেকটা পশম একবার দাঁড়াই যায় ঠান্ডা পানি দিয়ে যখন করি, দ্যাট মিনস এটা কিন্তু পেশেন্টের জন্য আরো বেশি রিস্কি। আর যখন আমরা এটাকে হট ওয়াটার দিয়ে যখন তাকে মোছাবো, তখন কি হবে, যে তখন এটা আরো ভ্যাসোডাইলেট হবে, দ্যাট মিনস সে কিন্তু এটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে। ওকে, সো এটা তোমরা একটু জেনে রাখো যে রাইট অ্যান্সার ইজ ওয়ার্ম ওয়াটার। ইয়েস, থ্যাংক ইউ মিস্টার রাকিব, সে কমেন্ট করছে হট ওয়াটার। ইয়েস, উষ্ণ গরম পানি দিয়ে। সো এমন বেসিকগুলো হচ্ছে তোমাদেরকে অফকোর্স জানতে হবে। ওকে, সো আমরা এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ডায়রিয়া নিয়ে হচ্ছে, যেহেতু তোমরা এই কোশ্চেনটা পাইছো তোমাদের সামনে, সো ডায়রিয়া নিয়ে তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। ওকে, যা বললাম, ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে কোশ্চেন। সো আমরা একেবারে শেষ পর্যন্ত, প্রায় 10:30 হয়ে গেছে, এখনো অনেক সবাই আছে আমাদের সাথে। দ্যাট মিনস বুঝতেই পারছি যে আমাদের ক্লাসটা হয়তো অনেকের কাছেই ভালো লাগছে, তো এই জন্য অনেকেই 200-র বেশি এখনো আছে আমাদের পার্টিসিপেন্ট। তো যে পার্টস অফ কোশ্চেন এটাও আমাদের রিসার্চের কোশ্চেন। তো হচ্ছে রিসার্চের কোশ্চেন, তো রিসার্চ নিয়ে যেহেতু বললামই যে অনেকগুলো কোশ্চেনই আসছে ডিপ্লোমা বিএসসি, সো হচ্ছে রিসার্চ নিয়ে আমাদের আলাদা ক্লাস হয় এবং সেখানে তোমাদেরকে অ্যাজ এ হোল সবকিছু বিস্তারিত পড়ানো হবে। ওকে, তো দেখো পার্টস অফ কোশ্চেন আনসার, তো এটা আমরা জাস্ট অ্যান্সারগুলো বলে দিই তোমাদেরকে। এ টাইটেল, তারপর বি নাম্বার হচ্ছে কোয়েশ্চেন, অ্যান্ড ডি নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন। ওকে, যাই হোক, এটা নিয়ে আমরা বেশি পড়বো না, কারণ রিসার্চ নিয়ে তোমাদেরকে আলাদা করে আমাদের ক্লাস নিবে। তো সেই ক্লাসে তোমরা এজ এ হোল, যেহেতু রিসার্চের একটা মূলত সিকোয়েন্স বেস পড়তে হবে, রিসার্চটা হচ্ছে মূলত তোমাদের ক্রোনোলজি, যেটাকে আমি এর আগে বলছি, ক্রোনোলজিক্যালি পড়তে হবে, ক্রোনোলজি ফলো করতে হবে। দ্যাট মিনস সিকোয়েন্স মেনটেন হবে, যে কোনটার পর কি। ওকে, দ্যাট মিনস 1 এর পরে 2, 2 এর পরে 3, এটা হচ্ছে
ক্রোনোলজি, ঠিক আছে? এভাবে আমাদের রিসার্চটা করতে হবে, না হলে আমরা কিছুই বুঝবো না। সো আমাদের পরবর্তী যে ব্যাচটা স্টার্ট হবে, তো সেখানে আমরা এভাবে পড়বো, কারণ এখানে যে মাঝখান দিয়ে পড়লে তোমরা আসলে কিছুই বুঝবা না। সো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পড়া লাগে এটা পড়াবো, কেমন? ওকে, তো সবাই একটু শেয়ার করে দাও। তোমরা মাত্র 200 জন আছো, বাট শেয়ার হচ্ছে আমাদের মাত্র 49টা। সো এটা অনেক বেশি আনলাকি যে এতগুলা ক্লাস, এত 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 লোকজন তোমরা আসলে আমাদের সাথে দেখছো, বাট শেয়ার কম। সো তোমরা 200 জন আছো, সবাই একটা করে শেয়ার করে দাও। আমি দেখতে চাই আজকে শেয়ার যদি 100টা হয়, 75টা হয়েছে, অফকোর্স এখানে 75টা শেয়ার হয়েছে। সো যদি 100 হয়, আগামীকালকে 9টায় ক্লাস। ওকে, তো যারা যারা শেয়ার করো নাই দেখি, আমি জাস্ট 2 মিনিট ওয়েট করবো এবং পরবর্তী কোশ্চেনটা পড়াইয়া আমরা হয়তো ক্লোজ করবো। এর আগে একটু শেয়ার করে দাও তোমরা সবাই ক্লাসটা, দেখি 100টা শেয়ার যদি হয় আমাদের আগামীকাল ক্লাস হবে, আদারওয়াইজ ক্লাস কিন্তু নিব না। ওকে, দেখি আমাদের পরের কোশ্চেন আছে, দ্য ডেমোক্রেটিক লিডারশিপ, দ্য ডেমোক্রেটিক দ্য ডেমোক্রেটিক লিডারশিপ ক্যারেক্টারাইজড বাই ফলোয়িং। দেখো এই যে লিডারশিপ দুই ধরনের, একটা ডেমোক্রেটিক, একটা হচ্ছে অটোক্রেটিক। ডেমোক্রেটিক মানে যে গণতান্ত্রিক, যেমন বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, ওরে ডেমোক্রেটিক। আর একটা আছে, তো এটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের কোশ্চেন, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে অটোক্রেটিক, এটা স্বৈরাচার। অটোক্রেটিক, অটোক্রেটিক লিডারশিপ এটা হচ্ছে, তোমাকে একটু স্বৈরাচারের কথা, বা এটা হচ্ছে অটোক্রেটিক যে লিডারশিপ সেটা বলি, যে মনে করো আমি একলা সব ক্ষমতার মালিক, যেটা হচ্ছে তোমার কোথায়, রাশিয়াতে হচ্ছে যে অটোক্রেটিক এই টাইপ। যদিও রাশিয়াতে বলা হয় যে ডেমোক্রেটিক। তারপর উত্তর কোরিয়া, ঠিক আছে, কিম জং উনের দেশ, সেখানে হচ্ছে, তারপর হচ্ছে চায়না, এইসব দেশ হচ্ছে মূলত এই যে অটোক্রেটিক বা স্বৈরাচার সরকার, স্বৈরাচারী সরকার, ঠিক আছে। তো আর এই যে ডেমোক্রেটিক, যেমন বাংলাদেশ, আমেরিকা, যেখানে সবাই হচ্ছে ভোট দেয়, ভোটের মাধ্যমে নির্বাচন করে, ইন্ডিয়া। ওকে, তো ইন্ডিয়াতে সব থেকে বড় সংবিধান ইন্ডিয়ার, আর সব থেকে ছোট হচ্ছে আমেরিকাতে। এগুলো বেসিক নলেজ তোমাদের পরে লাগতে পারে জবের ক্ষেত্রে, ঠিক আছে। তো সংবিধানের ক্ষেত্রে সব থেকে বড় সংবিধান হচ্ছে ইন্ডিয়ার, আর সব থেকে ছোট হচ্ছে আমেরিকান। ওকে, আর বাংলাদেশে কি হচ্ছে, এক কক্ষ বিশিষ্ট। যাই হোক, আচ্ছা, ডেমোক্রেটিক লিডারশিপের ভিতরে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে? দেখো, মোটিভেটেড দ্য ফলোয়ার্স বাই কোয়ার্সিয়ন, দেখো মোটিভেটেড দ্য ফলোয়িং। তারপর হচ্ছে যে ক্রিটিসিজম, ক্রিটিসিজম। ওকে, এই যে ক্রিটিসিজম মানে সমালোচনা করা, সমালোচনা করা, ক্রিটিসিজম মানে সমালোচনা। ওকে, ক্রিটিসিজম মানে, দেখো যে ক্রিটিসিজম দুই ধরনের, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, দেখো এখানে একটা পেয়ে গেছি আমরা অপশন, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ। দেখো এটা নিয়ে অনেক বড় লেকচার আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। ডিস্ট্রাকটিভ, দেখো এটা আমাদের শুধুমাত্র পড়ার জন্য, এটা আমাদের জীবনের জন্য দরকার, এটা আমাদের একজন মানুষ হিসেবে জানা দরকার যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি এবং ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি। তো এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে, জাস্ট এক কথায় বলি, মাত্র 93 শেয়ার হয়েছে। আমি আমার ক্লাস হয়তো 5 অথবা 5-7 মিনিট শেষ হয়ে যাবে, আমি 100-র বেশি শেয়ার কিন্তু দেখতে চাই। ওকে, আচ্ছা, তো দেখো এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এই যে এটা হচ্ছে আমাদের লাইফেও দরকার, যে এটা বোঝা দরকার যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি এবং ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি। মনে করো, হচ্ছে তুমি, একটা, যেহেতু সবাই আমাদের ম্যাক্সিমাম ফিমেল স্টুডেন্ট, সো মনে করো সে একটা বিজনেস স্টার্ট করলো, দ্যাট মিনস সেটা হচ্ছে যে ক্লোথিং বিজনেস, দ্যাট মিনস সেটা হচ্ছে ক্লোথিং, CLOTHING। মনে করো একটা ক্লোথিং বিজনেস স্টার্ট করছে, মনে করো তোমার একটা ফ্রেন্ড ক্লোথিং বিজনেস স্টার্ট করছে। সো অফকোর্স গণতান্ত্রিক দেশে তুমি তার সমালোচনা করতেই পারো। ওকে, তুমি তার সমালোচনা করতেই পারো। সো হচ্ছে এখন এই যে সমালোচনা তুমি দুইভাবে করতে পারো, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তো কনস্ট্রাকটিভ আমরা কি জানি, যে কনস্ট্রাকটিভ মানে হচ্ছে তাকে ভালো কিছু বা কনস্ট্রাকটিভ, দ্যাট মিনস সেটা হচ্ছে যে তাকে তুমি ভালো একটা সমালোচনা করতে পারো, যে এই সমালোচনার মাধ্যমে সে বেনিফিটেড হতে পারে বা সে কারেকশন হতে পারে। আর যে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে তাকে তুমি মোটিভেট মানে ডিমোটিভেটেড করা, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তো মানুষ হিসেবে তোমরা যেটা করবা, তোমরা একজন নার্স হিসেবে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তোমরা অলওয়েজ এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবা। তো নার্সদের ভিতরে কনস্ট্রাকটিভ থেকে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সংখ্যা অনেক বেশি, দ্যাট মিনস। আর এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, দেখো এটা কারা কোনটা করতে পারে। মনে করো সে একটা বিজনেস স্টার্ট করছে, ক্লোথিং বিজনেস, বাট তুমি মনে করো একজন বেকার মানুষ,
তুমি হচ্ছে তাকে তাকে এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে হচ্ছে তাকে ভালো একটা গাইডলাইন দেওয়া। মনে করো সে একটা জায়গায় সে ভালো করলো না, তাকে আরো গাইডলাইন দিয়ে, মনে করো তুমি ফেল করলা, যাই হোক তোমাদের দিয়ে আমি একটু এক্সাম্পল দিই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি এবং ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি। তো একজন মানুষ হিসেবে আমাদের কেন এটা ইম্পর্টেন্ট, মনে করো তুমি পরীক্ষা খারাপ করলা, তোমার এক ফ্রেন্ড মনে করো তোমাকে অনেক বেশি এটা নিয়ে অপমান করলো, অপদস্থ করলো, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। দ্যাট মিনস তোমার যে আগ্রহটা ছিল পড়ার প্রতি, সেই আগ্রহটাও নষ্ট হয়ে গেছে। আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে, মনে করো আমি তোমাকে বললাম যে তোমাকে এখনো অনেক বেশি সম্ভাবনা আছে তোমার পরীক্ষায় ভালো করার, তুমি ভালো করে পড়ো, তুমি এভাবে পড়ো, তুমি ভালো নোট নিয়ে পড়ো, আমি তোমাকে আর ভালো বেশি গাইডলাইন দিলাম। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। কেমন? কিন্তু বাংলাদেশের নার্সদের ক্ষেত্রে কি হয় এবং টিচারদের ক্ষেত্রে আমি দেখছি যে তাদের মধ্যে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের থেকে এই ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাই বেশি। আর এই ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে কি হলো, মনে করো আমি তুমি ফেল করলো পরীক্ষা, আমি তোমার অনেক বেশি অপমান করলাম, অপদস্থ করলাম যে তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কিছু পারো না, তুমি অনেক বেশি খারাপ। সো এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, মানে তোমার ভিতরে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাও ধ্বংস হয়ে যাওয়া। ওকে, সো একজন মানুষ হিসেবে আমাদের সবারই উচিত এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে ইমপ্রুভ করা বা এটাকে অনেক বেশি ফোকাস করা। ওকে, সো আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো যে এখন থেকে আমরা যেটাই করব আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব। ওকে, দ্যাট মিনস মনে করো আমি এই ক্লাসটা নিলাম, আমার থেকে যদি কেউ ভালো এই ক্লাসটা নিতে পারে, অফকোর্স তার উচিত কি আমাকে ভালো পরামর্শ দেওয়া যে ভাই আপনি এই লাইনটা এখান থেকে এইভাবে আর একটু ভালো করে পড়লে স্টুডেন্টরা ভালো বুঝতো। সো দিস ইজ দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আর যদি ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেখবা যে বিভিন্ন পেজে বলে যে তারা ভালো ক্লাস নেয় না, বা তারা এক কথায় তারা বলে যে বিজনেস করে। দেখো আচ্ছা, আমি এই যে ক্লাসটা নিলাম, এটা কি বিজনেস বলো তো? এটা 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 আসলে কি কোন ধরনের? এটা তো তোমাদেরকে হেল্প করতেছি, দ্যাট মিনস কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি তোমাকে করতেছি। বাট কিছু লোকজন কিন্তু এখানেও খারাপ কমেন্ট করবে বা ব্যাড কমেন্ট করবে। বা আমি এর আগে একটা ছেলে দেখলাম যে কমেন্ট করছে যে আপনি যে এখান থেকে পড়াবেন বা আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো যে পরীক্ষা আসবে তার নিশ্চয়তা কি? দেখো এটা একটা ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। কেমন? সো আমাদেরকে এই জায়গা থেকে অফকোর্স ভালো করতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের দিকে আগাইতে পারি, অফকোর্স আমরা আমাদের পার্সোনাল জীবনে অনেক বেশি ডেভেলপ করতে পারবো, আমাদের ওয়ার্ক প্লেসে ভালো করতে পারবো, আমাদের প্রমোশনটাকে, আমাদের জব লাইফে স্যাটিসফ্যাকশন, জব লাইফ প্রমোশন অনেক বেশি ভালো হবে। কেমন? তো নার্সদের ভিতরে এই ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম বেশি থাকার কারণে তারা সোসাইটিতে এখনো বেশি নেগলেক্টেড, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যে আমাদের সোশ্যাল রিকগনাইজেশন নাই নার্সদের। ওকে, সো এর অন্যতম একটি কারণ হচ্ছে তারা এই ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমে অনেক বেশি বিশ্বাস করে। দ্যাট মিনস তাদের ভিতরে নলেজের পরিমাণ এত বেশি কম, সেটা হচ্ছে মানুষকে যেমন উৎসাহ দিতে পারে না, পাশাপাশি সে নিজেকেও ডেভেলপ করতে পারছে না এবং সে নিজের নলেজটাকেও শেয়ার করতে পারছে না। ওকে, সো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আছো বা ছিলা, তোমাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই তোমরা আগামীতেও যে পরীক্ষাটা হবে, নট অনলি নেক্সট এক্সাম, নেক্সট ফিউচার অল এক্সাম তোমরা খুব ভালো করো। এবং সেই জন্য আমাদের যে সকল গাইডলাইন দেওয়া দরকার আমরা ওভারকাম করছি, 100 বেশি শেয়ার হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা, এবং সবাই বন্ধুদেরকে আগামীকালকে রাত 9টায় ক্লাস হচ্ছে, সুপার ডুপার একটি ক্লাস হবে সেটাতে। আচ্ছা যাই হোক, আমরা ডেমোক্রেটিভ লিডারশিপ পড়াচ্ছিলাম, তো এটার ভিতরে আমরা অনেক কিছুতে চলে আসলাম। সো যাই হোক, তো এগুলো পড়ার পার্ট বা এগুলো আমাদের জানতে হবে। কেমন? লিডারশিপের দ্যাট মিনস একজন গণতান্ত্রিক যে লিডার, এই গণতান্ত্রিক লিডার মানে হচ্ছে যে মনে করো আমি যদি একজন গণতান্ত্রিক লিডার হয়ে থাকি, দ্যাট মিনস তোমরা যারা আমার সাপোর্টিভ আছো, তোমরা যে সাজেশনগুলো দেবা, এটাকে আমি এটাকে আমি মিনিমাইজ করবো বা এটাকে আমি ইন্টিগ্রেট করব। কেমন? এটা হচ্ছে কনস্ট্রাকটিভ লিডার, এটাকে ডেমোক্রেটিভ লিডারের একটা কোয়ালিটি। দেখো, সো মোটিভেট দ্য ফলোয়ার্স বাই, তো দেখো এখানে কারেক্ট অ্যান্সার গুলো কি কি হতে পারে? লেস কন্ট্রোল টু দ্য ফলোয়ার্স। ওকে, দ্যাট মিনস লেস কন্ট্রোল, এটা বুঝতে হবে, লেস কন্ট্রোল টু দ্য ফলোয়ার্স। মনে করো এই লিডারের যারা ফলোয়ার্স আছে, মনে করো উত্তর কোরিয়ার যে কিম জং চুলের যে কার্ড দিবে, তার দেশের সবারই একই চুলের কার্ড দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে এই যে অটোক্রেটিক বা এটা হচ্ছে স্বৈরাচার সরকারের উদাহরণ। আর এই যে ডেমোক্রেটিক লিডারের যে কোয়ালিটি, সেটা হচ্ছে লেস কন্ট্রোল টু দ্য ফলোয়ার্স, মানে ফলোয়ারদেরকে তুমি বেশি কন্ট্রোল করতে পারবে না, ফলোয়াররা ইচ্ছা মতো তাদের এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে এই যে
ডেমোক্রেটিক যে লিডারশিপ তার একটা বৈশিষ্ট্য যে লেস কন্ট্রোল টু দ্য ফলোয়ার্স, মানে তার অধীনস্থ যে সকল মানুষ থাকবে তাদের প্রতি তার লেস কন্ট্রোল থাকবে, তার অত বেশি কন্ট্রোল থাকবে না যে এটাই তোমাকে করতে হবে, মানে বাধ্য করা যাবে না, ঠিক আছে, কোনো কিছুতে বাধ্য করা যাবে না। তারপরে দেখো ডি নাম্বার কি আছে, ডিসপেয়ার্স ডিসিশন থ্রু আউট দ্য গ্রুপ। ডিসপেয়ার ডিসিশন থ্রু আউট দ্য গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপের ভিতরে তার যে ফলোয়ার যারা থাকবে ডিসিশনগুলো তাদের কাছ থেকে তার নিতে হবে। দ্যাট মিনস বেশি সংখ্যক লোকজন যেটার উপরে মতামত দিবে বা যেটাকে পজিটিভ বলবে তারও সেটা মেনে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ, মানে গণতন্ত্রকে বিশ্বাস করা বা মানুষের ডিসিশনকে রেসপেক্ট করা। দেখো ই নাম্বার কি আছে, ক্রিটিসিজম টু দ্য কনস্ট্রাকটিভ, মানে একজন লিডারের, দেখো একজন তুমি যদি বড় কিছু হতে চাও, জীবনে ভালো নার্স হতে চাও, তোমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেই হবে, বিকজ এ নার্স ইজ এ লিডার, আমরা জানি তাই না, একজন নার্সের যে রোল প্লে আছে তার মধ্যে একটা লিডার একটা পার্ট। সো তুমি যদি একজন ডেমোক্রেটিভ লিডার হতে চাও, একজন নার্স হিসেবে যদি ভালো করতে চাও, তোমাকে অবশ্যই এইটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যদি ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো তাহলে তুমি অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবে না, বা নার্স হিসেবে কোনো প্রমোশন নিজেকে ওই জায়গায় ভালো জায়গায় নিতে পারবে না, ঠিক আছে। ওকে, সো হচ্ছে তোমাকে এই যে ডেমোক্রেটিক লিডারশিপ হিসেবে, তো এটা যেহেতু আমাদের নার্সিং এরই পড়া, তো এটা আমাকে বুঝতে হবে যে এই লাইনটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ক্রিটিসিজম ইন কনস্ট্রাকটিভ। তুমি একজন নার্সেস লিডার হিসেবে, একজন নার্স হিসেবে তোমাকে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শিখতে হবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পড়তে হবে। সো এটা নিয়ে তোমরা অনেক বেশি পড়ালেখা করতে পারো, গুগলে সার্চ দিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি। ওকে, সো যাই হোক, আজকে ক্লাসটা সবাই তোমরা বলছো অনেক বেশি ভালো লাগে, তো সবাইকে আরেকটি মেসেজ দিতে চাই, যারা অনেক বেশি পড়তে আগ্রহী বা আমরা একটা গ্রুপ করতে চাই, যে গ্রুপে আমরা একটা কোর্স স্টার্ট করব, সেখানে যে সকল স্টুডেন্ট অনেক বেশি পড়তে চায় তাদের নিয়ে আমরা স্টার্ট করব। তো হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবা তোমরা যারা যারা ইন্টারেস্টেড। সো হচ্ছে সেখানে আমরা বেশি হয়তো ফি রাখবো না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা আমরা ইন্ডিয়া থেকে যে বইগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, সো আমাদের নতুন যে প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নে আমরা সবকিছু তোমাদেরকে পড়াবো, টেক্সট বুক বেসড। সো এই ব্যাচে তোমরা যারা যারা ভর্তি হবা, ঈদের আগে তো আমাদের ফ্রি ক্লাস চলতেই থাকবে একটার পর একটা, তোমাদেরকে আমরা জাস্ট নিজেদেরকে সব স্টুডেন্টের জন্য, বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা খারাপ করছে বা আগামীতে যারা পরীক্ষা দেবে, অনেক স্টুডেন্টরা আমাদেরকে ফোন দেয় বা মেসেজ দেয় যে সেই স্টুডেন্ট অবস্থা থেকে সে কিভাবে লাইসেন্সের জন্য প্রিপারেশন নেবে। সো সবার জন্য একটি মেসেজ থাকবে যে তোমরা যারা ভালো করতে চাও বা ভালো পড়তে চাও বা লাইসেন্স পরীক্ষার জন্য, এবং নট অনলি ফর লাইসেন্স, এবং এই এক্সামটা হচ্ছে আমাদের যে পরবর্তী যে এক্সামগুলো হবে তোমাদের কম্পিটিটিভ এক্সাম জবের ক্ষেত্রে, এগুলোই লাগবে তোমাদের, ঠিক আছে। সো যারা তোমরা এই ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের পেজে ইনবক্স করবা, ইনশাল্লাহ আমরা একটা গ্রুপ অফ স্টুডেন্ট নিয়ে আমরা সেখানে হচ্ছে তোমাদেরকে এমনভাবে পড়াবো যে এবং 100% স্টুডেন্ট যাতে আমরা শতভাগ সফলতা দেখাইতে পারি। তো এই চ্যালেঞ্জ নিয়ে আমাদের একটা ব্যাচ স্টার্ট করব। সো তোমরা যারা যারা সেই ব্যাচে আমাদের সাথে থাকতে চাও, আমাদেরকে পেজে ইনবক্স করবা, ইনশাল্লাহ আশা করি এখান থেকে আমরা খুব ভালো একটা আউটকাম পাবো। এবং আমাদের আগামীকালকে 9টায় ক্লাস হচ্ছে, আর আজকের ক্লাসটা যদি ভালো থাকে অফকোর্স আমাদের পেজে একটু লাইক ফলো করে দিবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। তো সবাই ভালো থাকো এবং আগামী দিন তো সবার জন্য ভালো হয়ে আসুক, এবং সামনে ঈদ, সবাইকে অ্যাডভান্স প্রতিদিন ঈদ মোবারক দিয়ে যাব। আর যেহেতু রমজান মাস চলতেছে, সবাই রমজান মাসের যেগুলো আছে বিধিনিষেধ এগুলো মেনে চলো অফকোর্স। আমরা এবং এখন থেকে ডিটারমাইন হও যাতে আগামী পরীক্ষা খুব ভালো করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা, শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামীকালকে ক্লাসে অ্যাটেন্ড করো, এবং আমাদের যে ব্যাচটাতে যারা হতে চাও, যুক্ত হতে চাও, পেজে ইনবক্স করবা, কেমন? তো হচ্ছে আমরা 100% এখান থেকে সফলতা অর্জন করতে চাই এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমরা ভালো করতে চাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।